নমস্কার বন্ধুগণ, অডিও স্টোরি বাড়িতে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্পর্কের ভাঙা সুর কি সত্যিই জোড়া লাগে, নাকি তার পেছনে লুকিয়ে থাকে কোনো এক অজানা ষড়যন্ত্র? সঙ্গীতা দত্ত রায়ের কাহিনী অবলম্বনে আমাদের ধারাবাহিক অডিও সিরিজ ফিরে পাওয়া সুরের রহস্য আজ এক নতুন মোড় নিতে চলেছে। গত পর্বে আমরা দেখেছি গীতাঞ্জলির ফেলস নিয়ে বাড়ির লোকজনের মনে নানা প্রশ্ন, কিন্তু আজ অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এমন কিছু জানতে চলেছি যা হয়তো অনিরুদ্ধের জীবনের সমীকরণটাই বদলে দেবে। কি সেই সত্য যা ইরা দেবী আর মীনা দেবী গোপন করতে চাইছেন? আর মিনু সেই বা এইসবের মাঝে কি ভূমিকা পালন করবে? বন্ধুরা, যারা এখনও প্রথম ও দ্বিতীয় পর্বটি শোনেননি তাদের অনুরোধ করব ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা ওপরের আই বাটন থেকে আগের পর্বগুলো শুনে নিতে। তবে আজকের গল্পের জট খোলা আপনাদের জন্য সহজ হবে। আর এই রহস্যের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে ভিডিওটি এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব, ফিরে পাওয়ার সুর পর্ব 3। ছুটিয়ে প্রেমটা করে নে। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এই বলে সুকন্যা যেতেই অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলে উঠল, কাল তোমাকে রাস্তায় যারা অ্যাটাক করেছিল তাদের পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আর আমি ওদের আমার কারখানা থেকে বরখাস্ত করে দিয়েছি। আচ্ছা, উপযুক্ত শাস্তি যেন ওরা পায় সেটা নিশ্চিত করবো আমি। থ্যাঙ্কস। তোমার এই উজ্জ্বল গভীরতা ভরা চোখে যে জল আনবে তাকে আমি ছাড়বো না। আপনি খুব রাগী কিন্তু। হ্যাঁ, তাই? হ্যাঁ। অনিরুদ্ধ গীতাঞ্জলির ঘরের চারপাশে তাকিয়ে বলল, আচ্ছা, এই ঘরটা কি তুমি সাজিয়েছো? হ্যাঁ। খুব সুন্দর সাজিয়েছো। এই কথা বলতে বলতে হঠাৎ অনিরুদ্ধ একটা জিনিস দেখে থমকে যায়। গীতাঞ্জলির মায়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অনিরুদ্ধ মনে মনে বলে উঠল, এইটা কার ছবি? এই ছবিটা তো চেনা চেনা লাগছে। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, উনি কে? গীতাঞ্জলি ওই ছবিটার দিকে তাকিয়ে বলল, উনি আমার মা। মা? তাহলে বাইরে? আমার মানি, আমার বাপের দ্বিতীয় পক্ষের স্ত্রী। অনিরুদ্ধ লক্ষ্য করলো গীতাঞ্জলি কেমন যেন আনমনা হয়ে গেছে। অনিরুদ্ধ কথা ঘোরানোর জন্য অন্যদিকে তাকিয়ে বলল, আচ্ছা, ওই দিকের তাকে অনেক বই। তুমি খুব বই পড়তে ভালোবাসো, তাই না? হ্যাঁ, বই পড়ে আমার অবসর সময় কাটে। এই নাচের ছবিটাতে তোমাকে কিন্তু খুব ভালো লাগছে। গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে তাকাতেই অনিরুদ্ধ হক চুকিয়ে গলা ছেড়ে বলল, না মানে, তোমাকে আজকেও খুব ভালো লাগছে। মানে বলতে চাইছি তোমাকে সাজে কিংবা বিনা সাজে দুটোতেই ভালো লাগে আর কি। তবে আসলে তুমি যে সাজগোজ একদম পছন্দ করো না সেটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। সাজগোজ করলে খুব আনইজি ফিল করো, তাই না? গীতাঞ্জলি মাথা নাড়তেই অনিরুদ্ধ বলে উঠল, এইরকমই থেকো। ন্যাচারাল সবকিছুরই সৌন্দর্য অন্যরকম। অনিরুদ্ধর এই কথা শুনে গীতাঞ্জলি লজ্জায় মাথা নিচু করে শাড়ির আঁচলের খুঁটটাকে ধরে আঙুলে পেঁচাতে থাকে। গীতাঞ্জলির এই লজ্জায় আনিত মুখ দেখে অনিরুদ্ধ মুচকি হেসে উঠল। গীতাঞ্জলি বলে উঠল, আপনি আপনি বসুন না, সেই থেকে দাঁড়িয়ে আছেন। অনিরুদ্ধ মাথা নেড়ে বসতে যেতে সোফার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা দেখে তুলতে যাবে, অমনি গীতাঞ্জলি মুখে ইস বলে তাড়াতাড়ি বলে উঠল, আমি পরিষ্কার করে দিচ্ছি। এই বলে দ্রুত পায়ে ছুটে সোফার কাছে আসতে গিয়ে শাড়িতে পা জড়িয়ে হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়ল অনিরুদ্ধর প্রশস্ত বুকের মাঝে। অনিরুদ্ধ টাল সামলাতে না পেরে ধপ করে সোফার মধ্যে বসে পড়ল। গীতাঞ্জলি মুখে সরি বলে উঠতে গিয়ে দেখলো অনিরুদ্ধ ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গীতাঞ্জলি সেই দৃষ্টি উপেক্ষা করতে পারল না। অনিরুদ্ধ দুই হাত দিয়ে ধরে আছে গীতাঞ্জলির কোমর। অনিরুদ্ধর ছোঁয়ায় গীতাঞ্জলির সারা শরীর শিহরিত হয়ে উঠল। দুজনে দুজনের দিকে যে কতক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা ওরা নিজেরাও জানে না। হঠাৎ করে সুকন্যা ঢুকতে গিয়ে গীতাঞ্জলি ও অনিরুদ্ধর এই দৃশ্য দেখে খিলখিল করে হেসে উঠে বলল, জিও কিন্তু জিও, ফাটিয়ে
সুকন্যার কথা শুনে গীতাঞ্জলি ও অনিরুদ্ধ দুজনেই ব্যস্ত হয়ে চটপট সোফা ছেড়ে উঠে পড়ল। দুজনের মুখেই লজ্জার আবির ছড়ানো হাসি। সুকন্যা ওদের সামনে এসে সোফার দিকে তাকিয়ে আরো জোরে হেসে বলল, বাবা, নিচের রবি ঠাকুরের মোস্ট রোমান্টিক নোভেল শেষের কবিতা, তার উপরে আমার মোস্ট আনরোমান্টিক দাদা, তার উপরে। গীতাঞ্জলি সুকন্যাকে থামিয়ে লজ্জিত স্বরে বলল, সুকু, চুপ কর। সুকন্যা মুখ টিপে হেসে অনিরুদ্ধর দিকে তাকাতেই অনিরুদ্ধ বলে উঠল, কি কাজ তোর এখানে? সুকন্যা মুখে হাসি বজায় রেখে বলে, মা পাঠিয়েছে, নিচে চল। ওকে। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, নিচে এসো। আমি নিচে গেলাম। গীতাঞ্জলি মাথা নাড়তেই অনিরুদ্ধ বেরিয়ে গেল। অনিরুদ্ধ চলে যেতেই সুকন্যা গীতাঞ্জলির কাঁধে হাত রেখে বলল, কিরে, প্রেম তো জমে পুরো ক্ষীর। ধ্যাৎ। গীতাঞ্জলি মুচকি হেসে মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। গীতাঞ্জলি আর সুকন্যা নিচে নেমে এসে দেখলো অনিরুদ্ধ বাইরে চলে গেছে। গীতাঞ্জলিকে দেখে মনামী দেবী হেসে বলে উঠলেন, আরে এই তো গীতাঞ্জলিও চলে এসেছে। গীতাঞ্জলি এসে একে একে সকল গুরুজনকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ইলা দেবী হেসে গীতাঞ্জলির মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুখী হও, আমার দাদু ভাইকে সুখী করো। যা, বাইরে যা, দাদু ভাই বাইরেই আছে। এই দিদি ভাই, ওকে নিয়ে যা, আমরা যাচ্ছি। সুকন্যা গীতাঞ্জলির কাছে এসে বলল, চল বাইরে চল, একজন অধীর আগ্রহে তোর জন্য অপেক্ষা করছে। গীতাঞ্জলি সুকন্যার দিকে তাকিয়ে বলল, চুপ কর তো। গীতাঞ্জলি শিলা দেবীর দিকে তাকিয়ে বলল, তুমিও চলো না মানি। মনামী দেবী শিলা দেবীর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, আপনিও চলুন না। শিলা দেবী মুখ কুঁচকে বলল, আজকে একটা অপারেশন আছে দিদি, সেই জন্য যেতে পারবো না। আপনি মামুনিকেই নিয়ে যান। এই বলে শিলা দেবী গীতাঞ্জলির মাথায় হাত বুলিয়ে বলল, এত ইতস্তত করছিস কেন মামুনি? এরাই তো তোর আপনজন। যা, খুব ভালো করে শপিং করে আয়। গল্পের এই রহস্য কি আপনি ধরতে পারছেন? এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন দেখা যাক সামনে আর কি অপেক্ষা করছে। সম্পর্কের এই টানাপোড়েন আপনাদের কেমন লাগছে? গীতাঞ্জলি কি পারবে তার হারানো সুর ফিরে পেতে? এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন এবং আজ নতুন এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা ফিরছি গল্পের বাকি অংশে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। সকলে শিলা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে গেল। অনিরুদ্ধ গাড়ির মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। ইলা দেবী সুকন্যাকে বলে উঠল, দিদি ভাই, তুই আর গীতাঞ্জলি দাদু ভাইয়ের গাড়িতে চলে যা, আমি আর বৌমা ওই গাড়িতে চলে যাচ্ছি। আচ্ছা। সুকন্যা আচ্ছা বলে মাথা নেড়ে উঠল। ইলা দেবী আর মনামী দেবী গাড়িতে উঠে বসতেই ইলা দেবী সুকন্যাকে বলে উঠল, আচ্ছা, আমরা আমরা আগে গয়নার দোকানে যাব, তারপর আমাদের শোরুমে যাব, দাদু ভাইকে জানিয়ে দিবি। সুকন্যা মাথা নাড়িয়ে আচ্ছা বলতেই ইলা দেবীদের গাড়ি ছেড়ে দিল। সুকন্যা গীতাঞ্জলিকে উদ্দেশ্য করে বলল, এই থামোরা তো চলে গেল, এবার চল। গীতাঞ্জলি মাথা নেড়ে সুকন্যার সাথে সাথে গিয়ে চলল। অনিরুদ্ধ গীতাঞ্জলিকে আসতে দেখে সঙ্গে সঙ্গে নিজের পাশের দরজাটা খুলে দেয়। তাই দেখে সুকন্যা গাড়ির কাছে এসে বলল, এই তুই কার সাথে বসবি, আমার সাথে নাকি দাদার সাথে? সুকন্যার এই প্রশ্ন শুনে গীতাঞ্জলি ইতস্তত করে। অনিরুদ্ধর দিকে একবার তাকায়, চোখটা নামিয়ে নিয়ে বলে, তোর সাথেই বসি। এই কথাটা শোনার সাথে সাথে অনিরুদ্ধর মুখটা কঠিন হয়ে যায়। অনিরুদ্ধ গম্ভীর মুখে বলল, না, সেটা হবে না। এই কেন রে? আমি কি তোদের ড্রাইভার নাকি? তোরা দুজনে গল্প করতে করতে যাবি আর আমি বোবার মতো গাড়ি চালাবো নাকি? অনিরুদ্ধর এই কথা শুনে গীতাঞ্জলি লজ্জিত হয়ে বলল, এমান না না। তাহলে চুপচাপ এখানে বসো, বসো বলছি। এই বলে অনিরুদ্ধ সুকন্যার দিকে আঙুল দেখিয়ে বলল, এই, আর তুই পিছনে বসে যা। সুকন্যা গীতাঞ্জলির হাতে একটা চিমটি কেটে গীতাঞ্জলির কানে কানে বলে উঠল,
আমার দাদার প্রেম করার স্টাইলটা দেখছিস? এই বলে সুকন্যা গাড়ির পেছনের সিটে বসে পড়ল। গীতাঞ্জলি ধীরে ধীরে প্রথমে সিটে বসতেই অনিরুদ্ধ দরজাটা লাগিয়ে গাড়িতে এসে বসে নিজের সিট বেল্টটা বেঁধে গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট লাগাও। বলতে বলতে সিট বেল্টটা টেনে এনে লাগাতে গিয়ে দুবার ব্যর্থ হয়। তৃতীয়বারের বেলায় বেল্টটা টানতেই অনিরুদ্ধ নিজেই গীতাঞ্জলির হাতে হাত দিয়ে বেল্টটা টেনে নিয়ে লাগিয়ে দেয়। অনিরুদ্ধর স্পর্শে গীতাঞ্জলির শরীরে হিল্লোল জেগে উঠল। গীতাঞ্জলি নরম সুরে বলে উঠল, থ্যাংক ইউ। অনিরুদ্ধ হালকাভাবে মাথা নেড়ে গাড়িতে স্টার্ট। প্রায় আধ ঘন্টা পর ওরা গয়নার দোকানের সামনে এসে দাঁড়াল। গীতাঞ্জলি গাড়ি থেকে নেমে আসতেই সুকন্যা বলল, চল, ঠামুদের গাড়ি এখানে, তার মানে ঠামু আগে এসে গেছে। গীতাঞ্জলি সুকন্যার সাথে এগোতে এগোতে পেছন ফিরে দেখলো অনিরুদ্ধ তখনও গাড়ির মধ্যেই বসে কারোর সাথে ফোনে কথা বলছে। গীতাঞ্জলি সুকন্যাকে উদ্দেশ্য করে বলে উঠল, উনি আসবেন না? সুকন্যা মুচকি হেসে বলল, আরে আসবে আসবে, এত চিন্তা করিস না। বাবারে বাবা, উফ কি প্রেম! এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারছিস না। গীতাঞ্জলি লজ্জিত নিচু স্বরে বলল, উফ, তুইও না সারাক্ষণ বাজে কথা বলিস। আমি তো এমনি বলছিলাম। এই শোন গীতু, আমি না কোনো ছোট বাচ্চা নই, বুঝেছিস? আমি সব বুঝি। সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখলো গীতাঞ্জলি বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। সুকন্যা হেসে গীতাঞ্জলির কাঁধে হাত দিয়ে বলল, আরে ভেতরে চল, ওই দেখ মা ঠাম্মু সব অপেক্ষা করছে। গীতাঞ্জলিরা শোরুমে ঢুকতেই ইলাদেবী বলে উঠলেন, এই তো মা লক্ষ্মী এসে গেছে। এই যে দেখো তো, তোমার তোমার এগুলো ভালো লাগছে কিনা। আসছি ঠাম্মু। এই বলে গীতাঞ্জলি ইলাদেবীর দিকে এগিয়ে গেল। সম্পর্কের এই টানাপোড়েন আপনাদের কেমন লাগছে? গীতাঞ্জলি কি পারবে তার হারানো সুর ফিরে পেতে? এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন এবং আজ নতুন এসে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা ফিরছি গল্পের বাকি অংশে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। গুড মর্নিং ডার্লিং, কতদিন হয়ে গেল এখানে আসো না তো। আমি কিন্তু সেই রাতটাকে ভুলতেই পারছি না, তোমাকে খুব মিস করছি, তাই তোমাকে ফোন করলাম। লিন্ডার আদুরে গলায় এই ন্যাকা ন্যাকা কথা শুনে অনিরুদ্ধ মনে মনে বিরক্ত হলেও গাড়িতে বসে দূর থেকে গীতাঞ্জলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গলাটা স্বাভাবিক রেখেই ফোনে বলে উঠল, আমিও তোমাকে খুব মিস করছি লিন্ডা। কাজের একটু চাপ ছিল তো, তাই তোমার কাছে যেতে পারিনি। আমিও সেই রাতটাকে ভুলতে পারিনি, তাই ভাবছি আজকেই তোমার কাছে যাব। তাই তুমি সত্যি আজকে আসবে? আজ রাতের বেলায় রেডি থেকো। আজকে কিন্তু আর কাউকে সময় দিলে চলবে না। আজ রাতে তুমি শুধু আমার। আমি অপেক্ষা করবো তোমার জন্য। বাই। বলে ফোনটা সঙ্গে সঙ্গে কেটে ফোন লাগালো অগ্নিসেনের নম্বরে। হ্যালো, হ্যাঁ আঙ্কেল। অগ্নিসেন ফোনের অপর প্রান্ত থেকে বলে উঠল, আমি আজকে আবার লিন্ডার কাছে যাচ্ছি। আমার কাছে খবর আছে শিবাজি এই শহরে ফিরে এসেছে। ওর নেক্সট মুভমেন্ট জানতে গেলে আমাকে লিন্ডার পেট থেকে কথা বের করতেই হবে। ঠিক আছে, তবে বারবার বলছি একটাই কথা, নেই খুব সাবধানে কাজ করবে। চিন্তা করুন আঙ্কেল, আমি সবটা সামলে নেব। কোথায় আছো তুমি? ওই একটু শপিং এ এসেছি। তাই নাকি? বিয়ের বাজার? হ্যাঁ, মানে ওই বাড়ির লোকেরা গীতাঞ্জলিকে নিয়ে শপিং এ এসেছে, তো আমাকেও জোর করে নিয়ে এলো। ভালো কথা, ভালো কথা। বিয়ের আগের এই মোমেন্ট গুলোই তো এনজয় করতে হয় অনেক। যাই হোক, আমি তোমার সময় নষ্ট করবো না, তুমি এনজয় করো। অনিরুদ্ধ ওকে বলে ফোনটা কেটে গাড়ি থেকে নেমে গাড়িটা পার্কিং এর জন্য গাড়ির চাবি গার্ডের হাতে দিয়ে কোটের পকেটে মোবাইল ঢোকাতে ঢোকাতে সোনার দোকানের দরজা ঠেলে ঢুকতে অনিরুদ্ধর চোখ পড়ল গীতাঞ্জলির দিকে। ভারী ভারী গয়না পরে গীতাঞ্জলির একেবারে জেরবার অবস্থা। কখনো ইলা দেবী একটা নেকলেস পরাচ্ছেন, তো কখনো মনামী দেবী গীতাঞ্জলিকে চূড় পরাচ্ছেন। এখানে সুকন্যাও বাদ যাচ্ছে না।
সকলে এই গীতাঞ্জলিকে নিজের মতন করে সাজাতে চাইছে। এদিকে এদের এত ভালোবাসার দরুন এই ধরনের ভারী গয়নায় অনভ্যস্ত গীতাঞ্জলির নাভির শ্বাস উঠে আসছে। কিন্তু গীতাঞ্জলি মুখে কিছু না বলে হাসি মুখে একে একে সকলের পছন্দের গয়না পরে যাচ্ছে। লাল পেড়ে সাদা শাড়িতে গা ভর্তি গয়নায় গীতাঞ্জলিকে সাবেকি আনার সৌন্দর্যে ভরপুর অসামান্য সুন্দরী লাগছে। গীতাঞ্জলি সৌন্দর্যে যে কোনো স্বর্গের অপ্সরীকেও হারিয়ে দেবে। গীতাঞ্জলির রূপের ছটায় চারিদিক আলোকিত হয়েছে। সেই আলোর ছটা অনিরুদ্ধর চোখেও লেগেছে। গীতাঞ্জলির দিক থেকে অনিরুদ্ধ নিজের চোখ ফেরাতে পারছে না। অনিরুদ্ধ মনে মনে বলে উঠল, এক্সেলেন্ট বিউটি। এক দৃষ্টিতে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে দেখে যাচ্ছে। হঠাৎ মনামী দেবী পেছনে ঘুরে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বললেন, আয় বাবু, এদিকে আয় আয়। মনামী দেবীর ডাকে অনিরুদ্ধ সম্বিত ফিরে পায়। মনামী দেবী বলে উঠলেন, আয় আয়, দেখ দেখ তো গীতাঞ্জলির এই গয়নাগুলো ঠিক আছে নাকি? অন্য সময় হলে অনিরুদ্ধ মুখের ওপর না বলে দিত, কিন্তু গীতাঞ্জলিকে দেখে অনিরুদ্ধ এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গেছে যে অনিরুদ্ধ গীতাঞ্জলির সামনে এসে দাঁড়ায়। গীতাঞ্জলি লজ্জায় মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে এক নজর তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, এগুলো বিল করতে বলো, আমি পে করে দিচ্ছি। অনিরুদ্ধ কোটের পকেট থেকে ওয়ালেট বের করে বিলিং কাউন্টারের দিকে এগিয়ে যায়। মনামী দেবী হেসে সেলস গার্ডকে বিল করার নির্দেশ দেন। একে একে গীতাঞ্জলি গয়নাগুলো খুলে ট্রেতে রেখে দেয়। এলা দেবী, সুকন্যা, মনামী দেবী সকলে অন্য কাউন্টারে অন্যান্য গয়না দেখতে ব্যস্ত। হঠাৎ একটা আংটির দিকে চোখ পড়ে গীতাঞ্জলি। আংটিটা গীতাঞ্জলির খুব পছন্দ হয়ে যায়। গীতাঞ্জলি সকলের চোখের আড়ালে আংটিটা আঙুলে একবার পরে। সামনে দাঁড়িয়ে থাকা সেলস গার্ল বলে ওঠে, ম্যাডাম, এই আংটিটা আপনার হাতে দারুণ লাগছে। এই কথা শুনে গীতাঞ্জলির মুখে ঝলমলে হাসি ফুটে ওঠে, কিন্তু পরক্ষণেই গীতাঞ্জলির মনে ভেসে উঠল, ইস, কেউ দেখে নিলে কি ভাববে? আন্টি আন্টি এত এত গয়না কিনছে আমার জন্য, তাও আমি আবার, এই মা, সবাই ভাববে আমি আমি খুব লোভী। এই কথা মনে আসতেই গীতাঞ্জলির মুখের হাসি মিলিয়ে যায়। গীতাঞ্জলি সঙ্গে সঙ্গে আংটিটা খুলে আবার যথাস্থানে রেখে দিয়ে একবার স্থির দৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে মুখটা কাঁচুমাচু করে ওখান থেকে সরে এসে সুকন্যার পাশে দাঁড়ায়। দূর থেকে অনিরুদ্ধ সবকিছু দেখছিল। গীতাঞ্জলি ওখান থেকে চলে যেতেই অনিরুদ্ধ আংটির কাউন্টারে এসে সেলস গার্লকে ডেকে বলল, এক্সকিউজ মি। এই বলে গীতাঞ্জলির দিকে নির্দেশ করে বলল, উনি এইমাত্র কোন আংটিটা দেখছিলেন? সেলস গার্ল হাসি মুখে আংটিটা অনিরুদ্ধর দিকে এগিয়ে দিলে অনিরুদ্ধ এক নজর আংটিটার দিকে চোখ বুলিয়ে বলে উঠল, এটার আলাদা করে বিল করে দিন। সেলস গার্লটা মাথা নাড়তেই অনিরুদ্ধ আবার বিলিং কাউন্টারে চলে আসে। কিছুক্ষণ পরে মনামী দেবী বলে উঠলেন, বাবু, হয়ে গেছে? অনিরুদ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ হয়ে গেছে। তোমাদের হয়েছে? হ্যাঁ। তোমরা গাড়িতে যাও, ড্রাইভারকে দিয়ে আমি সব গয়না তোমাদের গাড়িতে রেখে দিয়েছি। বিলিং এর প্রসিডিওরটা চলছে তো? আচ্ছা আচ্ছা। কিছুক্ষণের মধ্যেই সকল গয়নার বিল মিটিয়ে আংটির বাক্সটা কোটের পকেটে ঢুকিয়ে অনিরুদ্ধ বাইরে বেরিয়ে এলো। গীতাঞ্জলি আর সুকন্যা বাইরে দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ ওদের কাছে গিয়ে বলল, বুনু, মায়েদের গাড়ি চলে গেছে? হ্যাঁ রে, এই জাস্ট বেরোলো। কাপড় জামার জন্য ওরা আমাদের শোরুমে গেছে, আমাদের ওখানেই যেতে বললো। অনিরুদ্ধ ওকে বলে গার্ডের হাতে টিপস দিয়ে পেছনের দরজাটা খুলে বলল, ওঠ। সুকন্যা উঠে বসতেই অনিরুদ্ধ দরজাটা বন্ধ করে সামনের সিটের দরজা খুলে গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, ওঠো। গীতাঞ্জলি ধীর পায়ে এগিয়ে এসে গাড়িতে উঠে বসলে। সম্পর্কের এই টানাপোড়েন আপনাদের কেমন লাগছে? গীতাঞ্জলি কি পারবে তার হারানো সুর ফিরে পেতে? এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন এবং আজ নতুন এসে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা ফিরছি গল্পের বাকি অংশে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। সিট বেল্টটা লাগিয়ে দিল। অনিরুদ্ধ গাড়ির দরজা বন্ধ করে নিজে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আধ ঘন্টার মধ্যে নিজেদের শোরুমের সামনে পৌঁছায় অনিরুদ্ধ। গাড়ি থামতেই সুকন্যা বলে উঠল, গীতা, চল, চলে এসেছি। গীতাঞ্জলি হ্যাঁ বলে বেরোতে যাবে, অমনি অনিরুদ্ধ সুকন্যাকে বলে উঠল, মনু, তুই যা, শোরুমে ঢোক, আমার ওর সাথে কিছু কথা আছে। ও আবার কি করলো? তুই জানা, গীতাঞ্জলি যাচ্ছে। ওকে ওকে। এই বলে সুকন্যা বাইরে চলে গেল। সুকন্যার চলে যাওয়ার দিকে তাকিয়ে অনিরুদ্ধ বলে উঠল, আচ্ছা, তুমি এত আড়ষ্ট হয়ে আছো কেন বলো তো? সোনার দোকানে এত চুপচাপ ছিলে কেন? আনইজি ফিল করছো নাকি? অনিরুদ্ধর দিকে তাকিয়ে
অনিরুদ্ধ সুগভীর চোখে চোখ পড়তে গীতাঞ্জলির বুকের ভেতরে হাজারটা প্রজাপতি ছটফট করে উঠল। অদ্ভুত এক শিহরণে গীতাঞ্জলির সারা শরীর কেঁপে উঠল। গীতাঞ্জলির সঙ্গে সঙ্গে অনিরুদ্ধর দিক থেকে চোখ সরিয়ে নিচু স্বরে বলল, কই না তো। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকায়, তাকিয়ে বলল, শোনো গীতাঞ্জলি, এখানে আমরা সকলে তোমার পছন্দের জিনিস কিনতে এসেছি, তাই সেক্ষেত্রে তোমার যা ভালো লাগবে সেটা মুখ ফুটে বলবে। তোমার যদি কোনো কিছু পছন্দ হয় তখন সেটা নিতে কুণ্ঠাবোধ করবে না, বরং তুমি নিজে কিছু পছন্দ করলে আমরা সকলেই খুশি হব। গীতাঞ্জলি মনে মনে বলে উঠল, এইসব কথা উনি বলছেন কেন? আচ্ছা, উনি কি দেখে ফেলেছিলেন যে আমি অন্য আরেকটা আংটি দেখছিলাম? ইস ইস, উনি কি ভাবলেন আমাকে? নিশ্চয়ই লোভী ভেবে বসলেন। গীতাঞ্জলি কাঁচু মাচু মুখ করে বলল, আচ্ছা বলবো। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখল গীতাঞ্জলি কেমন একটা ভয়ে সিটিয়ে আছে। অনিরুদ্ধ বলে উঠল, আচ্ছা, তুমি আমাকে দেখলে এত ভয়ে ভয়ে থাকো কেন বলো তো? গীতাঞ্জলি মুখটা নিচু করে সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, কই না তো। তাহলে তাকাও, তাকাও আমার দিকে। গীতাঞ্জলি ইতস্তত করে বলল, ভেতরে যাব, সকলে অপেক্ষা করছে। আমার দিকে তাকাও। অনিরুদ্ধ এবার বেশ রেগে গিয়ে বলল। গীতাঞ্জলি ধীরে ধীরে মুখ তুলে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, ভেতরে যেতে হবে তো, আমাকে যেতে দিন। অনিরুদ্ধ এক দৃষ্টি গীতাঞ্জলির দিকে তাকিয়ে নরম সুরে বলল, এত ভয় পাও কেন আমাকে? আমি আমি আপনাকে ভয় পাবো কেন? গীতাঞ্জলির প্রশ্নে অনিরুদ্ধ বলে উঠল, তাহলে এত আড়ষ্ট হয়ে আছো কেন? গীতাঞ্জলি কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকে। গীতাঞ্জলিকে চুপ থাকতে দেখে অনিরুদ্ধ বলল, আচ্ছা আচ্ছা, তোমার কি সামহাও এই বিয়েতে মত নেই? যা আছে এখনই বলে দাও, বিয়ের পর কিন্তু আমি কোনো ঝামেলা চাই না। মনের মধ্যে কোনো দ্বিধা থাকলে প্লিজ বলো। না না, তা কেন? বিশ্বাস করুন, আমি এমন কিছু ভাবিনি। এই বলে গীতাঞ্জলি থেমে থেমে বলে উঠল, আসলে আসলে আমার আপনাকে দেখলে একটু অস্বস্তি হয়। আর আর এই সিচুয়েশনটা তো আমার জন্য একেবারে নতুন, তাই তাই হয়তো আড়ষ্টতা রয়েছে আমার মধ্যে। ব্যাস, এর বেশি আর কোনো কারণ নেই। এবার তো চলুন। এই বলে গীতাঞ্জলি ফট করে গাড়ির দরজা খুলতে যাবে, অমনি অনিরুদ্ধ গীতাঞ্জলির হাতটা চেপে ধরে বলল, কি হলো? যেতে বললাম তোমায়। অনিরুদ্ধর স্পর্শে গীতাঞ্জলি কেঁপে উঠল। সম্পর্কের এই টানাপোড়েন আপনাদের কেমন লাগছে? গীতাঞ্জলি কি পারবে তার হারানো সুর ফিরে পেতে? এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন এবং আজ নতুন এসে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা ফিরছি গল্পের বাকি অংশে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। দুরু দুরু বুকে গীতাঞ্জলি অনিরুদ্ধর হাতের দিকে তাকিয়ে ভীত স্বরে বলল, কি হচ্ছে? হাতটা ছাড়ুন, কেউ দেখে নিলে খুব বাজে হবে। আর শুকু দেখে নিলে তো আর রক্ষাই নেই। এমনিতেই সারাদিন আমার লেকবল। কথা বলতে বলতে গীতাঞ্জলি থমকে যায়। অনিরুদ্ধর গভীর দৃষ্টির দিকে তাকিয়ে থাকে। গীতাঞ্জলি এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিরুদ্ধর দিকে। অনিরুদ্ধ গম্ভীর স্বরে বলল, গীতাঞ্জলি, আমি তোমার উড বি হাজব্যান্ড। আমি যখন তখন যে কোনো লোকের সামনে তোমার হাত ধরতে পারি, সেই ব্যাপারে আমার লিগ্যাল অধিকার আছে। অনিরুদ্ধ গীতাঞ্জলির হাতটা আরো চেপে ধরে বলল, যতক্ষণ না তুমি তোমার এই আড়ষ্টতা কাটাতে পারছো, ততক্ষণ আমি তোমার হাতটা এইভাবেই ধরে রাখবো। গীতাঞ্জলি চমকে উঠে নিজের হাতটা ছাড়ানোর জন্য অনিরুদ্ধর হাতটা সরানোর চেষ্টা করতে করতে বলল, হেমা, না না, প্লিজ ছাড়ুন। ওদের মধ্যে কেউ চলে আসলে খুব বাজে হবে। আপনি জানেন না আশুকুটা খুব ইয়ার্কি করে আমার সাথে। প্লিজ 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 ছাড়ুন। গীতাঞ্জলির কাতর সুরে কথা শুনে অনিরুদ্ধ হেসে ওঠে। অনিরুদ্ধ মুখে হাসি বজায় রেখে বলল, ছাড়তে পারি, একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো এই যে তুমি এই মায়েদের সাথে শাড়ি কাপড় কিনতে যাচ্ছ, সেখানে নিজের যেটা ভালো লাগছে সেটা মুখ ফুটে বলবে। ওরা তোমার জন্য যা যা পছন্দ করবে
সেগুলো তোমার পছন্দ না হলে ওদের বলবে। ওদের মন রাখার জন্য পুতুলের মতন মাথা নেড়ে নেড়ে ভালো ভালো বলবে না। গীতাঞ্জলি হালকাভাবে মাথা নেড়ে বলল, আচ্ছা। এই বলে গীতাঞ্জলি সঙ্গে সঙ্গে বলে উঠল, এইবার যাই। অনিরুদ্ধ আরো একবার গভীরভাবে গীতাঞ্জলির দিকে তাকিয়ে হেসে গীতাঞ্জলির হাতটা ছেড়ে দিল। অনিরুদ্ধ হাতটা ছেড়ে দিতে গীতাঞ্জলি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। ঝাঁ চকচকে অত্যাধুনিকতায় ভরা শপিং মলে প্রবেশ করে অনিরুদ্ধ আর গীতাঞ্জলি। অনিরুদ্ধকে দেখে মলের ম্যানেজার ছুটে এসে বলল, ওয়েলকাম স্যার। অনিরুদ্ধ স্মিত হেসে মাথা নেড়ে বলল, তারপর সব ঠিকঠাক চলছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আর স্যার, ম্যাডামরা সকলে উপরের ফ্লোরে শাড়ি কাউন্টারে আছেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনিরুদ্ধ মাথা নেড়ে আচ্ছা বলে গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, চলো। উপরের তলায় উঠে আসতেই সামনে সুকন্যাকে দেখে গীতাঞ্জলি ভ্রু কুঁচকে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস? সুকন্যা মাথা নেড়ে বলল, না না, তোকেই ডাকতে যাচ্ছিলাম। গীতাঞ্জলি মাথা নেড়ে বলল, ও চল। এই বলে গীতাঞ্জলি সুকন্যার হাত ধরে এগিয়ে গেল। শাড়ির কাউন্টারে হরেক রকমের দামি দামি ট্রেডিশনাল শাড়ি দেখে গীতাঞ্জলি বিস্মিত হয়ে যায়। গীতাঞ্জলি ইলাদেবীর দিকে তাকিয়ে বলে, ঠাম্মু। গীতাঞ্জলিকে দেখে ইলাদেবী হাসি মুখে গীতাঞ্জলির দিকে তাকিয়ে, এই তো দিদি ভাই, এসো এসো, দেখো তো তোমার কোন শাড়িগুলো ভালো লাগছে। গীতাঞ্জলি ইলাদেবীর দিকে এগিয়ে গেলে মনামী দেবী অমনি একটা তুঁতে রঙের কাতান বেনারসি গীতাঞ্জলির গায়ে চাপিয়ে ইলাদেবীকে উদ্দেশ্য করে বলল, দেখো তো মা, এটাতে ওকে ভালো লাগছে না? ইলাদেবী হেসে বললেন, দিদি ভাইকে যাই পরাও তাতেই অপরূপা লাগে। এই দেখো, এই গোলাপি রঙের বেনারসিতেও কি দারুণ লাগছে। মনামী দেবী সুকন্যার দিকে তাকিয়ে বললেন, এই ওকে আয়নার সামনে নিয়ে যা, ওর কোনটা ভালো লাগছে দেখ গিয়ে। সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, চল। আয়নার সামনে গীতাঞ্জলির গায়ে তুঁতে বেনারসিটা ফেলে সুকন্যা বলল, বাহ, দারুণ লাগছে এটাতে তোকে। গীতাঞ্জলি মাথা নেড়ে শাড়িটা নেড়ে চেড়ে এদিক ওদিক তাকাচ্ছে, কাউকে যেন খুঁজছে। সুকন্যা বলল, কিরে ভালো লাগছে এটা? গীতাঞ্জলি কি বলবে বুঝতে না পেরে সামনে আয়নার দিকে তাকাতেই নিজের পেছনে অনিরুদ্ধকে চোখ মুচকে তাকিয়ে থাকতে দেখে। গীতাঞ্জলি অনিরুদ্ধকে দেখা মাত্র গীতাঞ্জলি চোখের ইশারায় ভালো লাগছে কিনা জিজ্ঞেস করে জিজ্ঞাসু দৃষ্টিতে অনিরুদ্ধর দিকে তাকিয়ে থাকে। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বেজার মুখে না ইশারা করল। গীতাঞ্জলি সঙ্গে সঙ্গে সুকন্যার দিকে তাকিয়ে বলল, না না, এটা না। সুকন্যা বলল, এটা ভালো লাগছে না, তাহলে দাঁড়া। এই বলে সুকন্যা গীতাঞ্জলির গায়ের থেকে তুঁতে বেনারসিটা নামিয়ে গোলাপি রঙের বেনারসিটা চাপিয়ে বলল, এবার দেখ তো এটা কেমন লাগছে। গীতাঞ্জলি আবার আগের মতো অনিরুদ্ধর দিকে তাকাতেই অনিরুদ্ধ এবারও না বলে দেয়। গীতাঞ্জলি সুকন্যার দিকে তাকিয়ে বলল, মোটামুটি লাগছে রে। সুকন্যা বলল, তাহলে কোন রংটা নেবে বল, আমি নিয়ে আসছি। গীতাঞ্জলি শাড়িগুলোর মধ্যে তাকিয়ে সবার উপরে জাম রঙের বেনারসির দিকে তাকিয়ে বলল, ওই যে ওটা। সুকন্যা বলল, দাঁড়া নিয়ে আসছি। বলে সঙ্গে সঙ্গে শাড়ির কাউন্টার থেকে জাম রঙের বেনারসিটা এনে গীতাঞ্জলির গায়ে চাপায়। শাড়িটা গায়ে নিয়ে গীতাঞ্জলি আয়নার মাধ্যমে অনিরুদ্ধর দিকে তাকাতেই অনিরুদ্ধ সম্মতি সূচক মুগ্ধ হাসি হাসে। গীতাঞ্জলি মনে মনে খুব খুশি হয়। সুকন্যার দিকে তাকিয়ে বলে, এটা নেব। সুকন্যা মুচকি হেসে বলে, এই রংটাতে না তোকে একদম চুমু লাগছে গীতু। গীতাঞ্জলি চোখ বড় বড় করে বলল, চল চল ওদিকে চল। একে একে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য গীতাঞ্জলির পছন্দসই শাড়ি কিনে নেওয়ার পর সকলে মলের বাইরে আসতেই মনামী দেবী বলে উঠলেন, গীতাঞ্জলি, অনেক তো বেলা হলো, শিলাদির অপারেশন আছে বললেন, উনি তো এখন ঘরে নেই। তুমি তাহলে আমাদের সাথে আমাদের ঘরে চলো, নিজের ঘরে একা একা কি করবে? গীতাঞ্জলি বলে উঠল, না না আন্টি, ঠিক আছে, ওই 4টের সময় মানি চলে আসবে। অনিরুদ্ধ মনামী দেবীকে উদ্দেশ্য করে বলল, আমি গাড়িতে বসছি, তোমরা এখন ডিসাইড করো কাকে কোথায় পৌঁছবো। এই বলে অনিরুদ্ধ চোখে সানগ্লাস লাগিয়ে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। মনামী দেবী গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলে উঠলেন, না না, একদম না, তুমি আমাদের সাথে আমাদের ঘরে চলো। মুখ দেখেই বোঝা যাচ্ছে খিদে পেয়েছে। আহারে, মুখটা শুকিয়ে গেছে একেবারে। না না, আমি কোনো না শুনবো না, চলো চলো যাও, বাবুর গাড়িতে গিয়ে বসো। সুকন্যা বলে উঠল, হ্যাঁ চল না, যা যা কিনলাম আবার সব ভালো করে দেখবো। আমি যে লেহেঙ্গাটা কিনলাম ওটা পরে কেমন লাগছে দেখে নিবি। চল না গীতু, চল না। গীতাঞ্জলি ইতস্তত করে বলল, আচ্ছা
ঠিক আছে, যাচ্ছি বাবা, যাচ্ছি। মনামী দেবী হেসে বললেন, এই তো রাজি হয়ে গেছে। যাও যাও, বাবুর গাড়িতে গিয়ে বসো, আর দেরি করো না। গীতাঞ্জলি মাথা নেড়ে অনিরুদ্ধর গাড়ির দিকে এগিয়ে গেল। সম্পর্কের এই টানাপোড়েন আপনাদের কেমন লাগছে? গীতাঞ্জলি কি পারবে তার হারানো সুর ফিরে পেতে? এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি যদি গল্প শুনতে ভালোবাসেন এবং আজ নতুন এসে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আমরা ফিরছি গল্পের বাকি অংশে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। দেবরায় ম্যানশনে যে কিভাবে সময় কেটে যায় এটা গীতাঞ্জলি বুঝতেই পারে না। সকলের সাথে শপিং এ জিনিস দেখতে দেখতে, গল্প করতে করতে কখন যে দুপুর গড়িয়ে সন্ধে নেমে এসেছে তা কেউ বুঝতেই পারেনি। সন্ধে হতেই গীতাঞ্জলি সোফা ছেড়ে উঠে বলল, আন্টি, এবার আমি আসি। এবার না হলে মানি চিন্তা করবে। মনামী দেবী বলে উঠলেন, ইস, তোমাকে যে কবে আমার কাছে পাকাপাকি ভাবে নিয়ে আসবো, আমার তো আর তরই সইছে না। গীতাঞ্জলি মুচকি হেসে ইলা দেবীর দিকে তাকিয়ে বলল, ঠাম্মু, আমি এলাম। আচ্ছা আচ্ছা, যাও, ঘরের গাড়ি নিয়ে যাও। গীতাঞ্জলি, চলো আমি ড্রাইভারকে বলি গাড়িটা বের করতে। এই বলে অনিন্দবাবু বাইরে চলে যেতেই ইলাদেবী উপরে তাকিয়ে দেখলেন অনিরুদ্ধ বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে চিন্তিত মুখে নিচে নেমে আসছে। ইলা দেবী বলে উঠলেন, এই তো দাদু ভাইও এখন বাইরে যাবে। শোনো না, ও দাদু ভাই, তুমি দিদি ভাইকে ওর ঘরে পৌঁছে দাও। এতটা রাস্তা একা একা যাবে। অনিরুদ্ধর কিছু বলার আগেই গীতাঞ্জলি বলে উঠল, না 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 ঠাম্মু, আমি চলে যাব। অনিরুদ্ধ গম্ভীর মুখে বলল, ঘরে তো গাড়ি আছে, অনুকে বলো ওর সাথে চলে যেতে। গীতাঞ্জলি মুখে না বললেও মনে মনে চেয়েছিল যে অনিরুদ্ধ ওকে ঘরে পৌঁছে দিক, কিন্তু অনিরুদ্ধর এই কথা শুনে নিমেষেই গীতাঞ্জলির মুখটা কালো হয়ে গেল। মনামী দেবী বলে উঠলেন, কেন, তুই কাজে যাচ্ছিস? হ্যাঁ, একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। গীতাঞ্জলি আর ওখানে দাঁড়িয়ে না থেকে ইলাদেবীর দিকে তাকিয়ে বলল, আমি এলাম ঠাম্মু। হ্যাঁ 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 হ্যাঁ, এসো এসো। একথা বলার পরেই গীতাঞ্জলি মনামী দেবী আর অনিরুদ্ধর দিকে এলাম বলে ঘর থেকে বেরিয়ে গেল। অনিরুদ্ধ গীতাঞ্জলির মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, তুমি কি রাগ করলে গীতাঞ্জলি? কিন্তু আমার কিছু করার ছিল না। আমি যে কাজে যাচ্ছি তার জন্য কনসেন্ট্রেট করতে হবে। কিন্তু তুমি আমার সঙ্গে থাকলে, আমার কাছে থাকলে, আমার মন কোনো কিছুতে বসতে চায় না। আমার মন বারবার তোমার দিকে ছুটে যায়। অনিরুদ্ধ গলাটা ঝেড়ে মনামী দেবী ও ইলা দেবীর দিকে তাকিয়ে বলল, আসছি আমি। হ্যাঁ, এই বলে অনিরুদ্ধ গাড়ি নিয়ে চলে এলো বাড়ি। বাড়ি ঢুকতে আজ আর লিন্ডাকে খুঁজতে হয়নি। একটা ড্রিঙ্কসের কাউন্টারের সামনে লিন্ডা অপেক্ষা করছিল অনিরুদ্ধর। অনিরুদ্ধকে দেখতেই লিন্ডা ছুটে অনিরুদ্ধর কাছে গিয়ে বলল, হাই ডার্লিং, কেমন আছো? এই বলে লিন্ডা অনিরুদ্ধর গায়ে ঢলে পড়ল। অনিরুদ্ধ লিন্ডার দিকে তাকিয়ে দেখলো লিন্ডা একটু ড্রিঙ্কস করেছে। অনিরুদ্ধ মুখে হাসি এনে লিন্ডার কোমর জড়িয়ে ধরে বলল, এই যে তোমাকে দেখলাম, এখন ভালো লাগছে ডার্লিং। আর বলো, তুমি কেমন আছো? লিন্ডা হেসে গড়িয়ে পড়ে বলল, আমি ভালো আছি, চলো ড্রিঙ্কস নেবে? অনিরুদ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ চলো। ড্রিঙ্কসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে লিন্ডা মদের গ্লাস হাতে অনিরুদ্ধর সাথে চিয়ার্স করে নিজের গ্লাসের তরল ঢক ঢক করে গলাধকরণ করে গ্লাসটা রেখে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলল, I missed you so much. অনিরুদ্ধ এক চুমুক গলায় ঢেলে গ্লাসটা নামিয়ে হালকা হাসি মুখে বলল, তাই? তাই তো। অনিরুদ্ধ লিন্ডার গ্লাসের দিকে তাকিয়ে বলল, ও তোমার ড্রিঙ্কস তো শেষ হয়ে গেছে, দাঁড়াও আমি এনে দিচ্ছি। লিন্ডা হাসি মুখে ওকে বললে অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে ড্রিঙ্কসের কাউন্টার থেকে এক গ্লাস হুইস্কি নিয়ে তার মধ্যে অতি সন্তর্পণে ঘুমের ওষুধটা মিশিয়ে হাসি মুখে লিন্ডার দিকে এগিয়ে এসে লিন্ডার হাতে ধরিয়ে দিতেই লিন্ডা টেবিলে গ্লাসটা নামিয়ে অনিরুদ্ধর কোমর জড়িয়ে ধরে বলল, আজকে শুধু ড্রিঙ্কসই হবে নাকি, আর কিছু? এই কথা বলতে বলতে লিন্ডা থেমে যায়। অনিরুদ্ধর পকেটে শক্ত একটা কিছু আছে বুঝতে পেরে লিন্ডা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলে, ডার্লিং, পকেটে কি আছে? নিমেষে অনিরুদ্ধ চমকে যায়।
অনিরুদ্ধ মনে মনে বলে ওঠে, ও শিট শিট শিট, গীতাঞ্জলির জন্য আংটিটা ঘরে রেখে আসতেই ভুলে গেছি। এখন তো আমাকে কিছু একটা বলতেই হবে। অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে ভেবে বলে উঠল, এইটা এইটা আমার আমার হবু বউয়ের জন্য আংটি। ও তাহলে তুমি বিয়ে করছো? তাহলে তাহলে এখানে কি করছো? অনিরুদ্ধ লিন্ডার গতি দেখে লিন্ডাকে মানানোর জন্য লিন্ডার কোমর জড়িয়ে ধরে বলল, রাগ করছো নাকি? এই বলে অনিরুদ্ধ গাঢ় স্বরে বলল, আমি এখানে আসি কারণ কারণ আমি এই বিয়েতে রাজি নই। আমি 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 তো আসলে বিয়ে করতেই চাই না। আমি এরকম ভাবেই থাকতে চাই, বাট বাড়ি থেকে মানলো না, বিয়ে করতে জোর করছে। কিন্তু আমিও মেয়েটাকে বলে দিয়েছি যে এই বিয়েতে ও আমার সাথে সুখী হবে না। তাও মেয়ে তো রাজি হলো। প্রচন্ড লোভী মেয়ে, আমার সম্পত্তির প্রেমে পড়েছে সে। তাই আমি এইসব দামি দামি গিফট দিয়ে ওর মুখ বন্ধ করে দিচ্ছি, যার ফলে বিয়ে পরেও আমি এইভাবেই আমার লাইফ লিড করতে পারি। বাহ, তুমি তো দেখছি খুব বুদ্ধিমান। অনিরুদ্ধ হেসে টেবিল থেকে লিন্ডার জন্য আনা হুইস্কির গ্লাসটা তুলে লিন্ডার মুখের কাছে ধরে বলল, সবাই এক কথা বলে। লিন্ডা হাসি মুখে গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলল, বুদ্ধিমান লোকেদের আমার খুব ভালো লাগে। অনিরুদ্ধ পকেটের থেকে একটা চেক বের করে বলল, তাহলে আমার সাথে চলো, কতটা ভালো লাগে আমাকে সেটা বোঝাবে। লিন্ডা খিলখিল করে হেসে গ্লাসটা পুরো শেষ করে অনিরুদ্ধর হাত থেকে চেকটা নিয়ে অনিরুদ্ধর গলা জড়িয়ে ওর গলায় একটা কিস করে বলল, ইয়েস অফ কোর্স। এবারে লিন্ডাকে আর হোটেল অব্দি পৌঁছতে হয়নি। নেশার ঘোরে গাড়িতেই সে শিবাজির ব্যাপারে অনেক কথা বলে ফেলে। লিন্ডার কথা শুনে অনিরুদ্ধ জানতে পারে যে খুব শীঘ্রই শিবাজি আবার একটা ডিল করবে ধূপগুড়িতে। লিন্ডা সহ আরো 6 জন ডিলের এই ডিলে মেয়েদের সাপ্লাই করবে। অনিরুদ্ধ কথার ভাঁজে লিন্ডার গোপন ডেরার খবর পায়। কথা বলতে বলতে লিন্ডা একসময় গাড়িতেই ঘুমিয়ে পড়ে। অনিরুদ্ধ লিন্ডাকে হোটেলের রুমে রেখে সোজা চলে এলো অগ্নিসেনের কাছে। অনিরুদ্ধকে দেখেই অগ্নিসেন বলল, অনেক কাজ হয়েছে। অনিরুদ্ধ চিন্তিত মুখে নিজের মোবাইলের রেকর্ডার অন করে বলল, এটা শোন। হোটেলে নিয়ে যাওয়ার পথে গাড়িতে লিন্ডা অনেক ভাইটাল কথা বলেছে। অগ্নিসেন রেকর্ডিংটা পুরো শুনে গম্ভীর মুখে বলল, আচ্ছা, তাহলে লিন্ডার মতন আরো অনেককে শিবাজি জেল থেকে ছাড়িয়ে। অনিরুদ্ধ মাথা নেড়ে বলল, নিজের দলকে শক্তিশালী করার জন্য এটা কিন্তু ভালো বুদ্ধি। লিন্ডার মতো সকলেই ওর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ শিবাজির অনুগত হয়ে থাকবে। আর আঙ্কেল, তোমাকে সোর্স লাগিয়ে এইসব জেল থেকে মুক্তি পাওয়া অপরাধীদের খুঁজে বের করতেই হবে। তাদের পেছনে লোক লাগাতে হবে। তাদের প্রতিটা পদক্ষেপের খবর আমাদের চাই। অগ্নিসেন মাথা নেড়ে বলল, আমি কাল থেকে ব্যাপারটা দেখছি, একটু সময় লাগবে, তাও চেষ্টা করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করবে আঙ্কেল, এটা খুব ভাইটাল। আর একটা কথা আঙ্কেল, লিন্ডার গোপন ডেরার সামনে কড়া নজরদারি বসাও। কালকে সব ব্যবস্থা করে দেবো। তবে অনেক ধূপগুড়িতে যেদিন ডিল হবে সেদিন কিন্তু তোমার। জানি জানি আঙ্কেল, আমার সেদিন বউ ভাই। তাহলে কি করবে? এই কেস আমি হ্যান্ডেল করবো, চিন্তা করো না, আমি সবটাই সামলে নেব। তুমি শুধু লোকগুলোর খবর বের করো, আমার তাড়াতাড়ি এদের ডিটেলস চাই। হ্যাঁ, চেষ্টা করছি। অনেক অনেক, তুমি এখন ঘরে যাও, অনেক রাত হয়েছে। আজ আসলে অনেকটা দেরি হলো, তবে অনেক কাজও এগোলো, কিছুটা হিন্টস তো পেলাম। গুড জব, অনেক গুড জব। ঠিক আছে আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, আমি 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 আসছি এবার। হ্যাঁ, কি ব্যাপার? দাঁড়াও, এত চিন্তা করছো অনেক? না, তেমন কিছু না। অগ্নিসেন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বললেন, না, কিছু একটা হয়েছে তোমার, কিছু একটা চিন্তা করে যাচ্ছ। না আঙ্কেল, কিছু না। ঠিক আছে চলো, অনেক রাত হলো বুঝলে, আমি এবার আসি। ওকে, গুড নাইট। গুড নাইট। অনিরুদ্ধ হালকা হেসে গুড নাইট বলে বাইরে এসে গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট দিতে গিয়ে অনিরুদ্ধ থমকে যায়। অনিরুদ্ধ পকেট থেকে আংটির বাক্সটা বের করে। অনিরুদ্ধর চোখের সামনে ভেসে ওঠে গীতাঞ্জলির সরলতা ভরা মুখটা। অনিরুদ্ধ মনে মনে বলে উঠল,
তুমি জানতেও পারলে না গীতাঞ্জলি, আজ আমার ভুলে তোমাকে কতটা ছোট হতে হলো। বাট আমি নিরুপায় ছিলাম, আমার কিছুই করার ছিল না। এই কথা ভাবতেই অনিরুদ্ধ স্টিয়ারিং এর মধ্যে সজোরে হাত মেরে বলল, উফ, আমি নিজেই বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে আমার সাথে। আমি তো জানি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি লিন্ডার কাছে এতগুলো মিথ্যে কথা বলেছি, তাহলে কেন এত খারাপ লাগছে আমার, কেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। ও গীতাঞ্জলি, তুমি এই কয়েকদিন এসেই আমার মধ্যে এমন এক পরিবর্তন এনে দিলে। আজ আমি আমার কাজের থেকেও তোমার কথা বেশি ভাবছি। এই কথা ভাবতে ভাবতে নিরাশ মনে অনিরুদ্ধ নিজের বাড়ির দিকে গাড়ি ঘোরালো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। বিয়ের দিন লাল বেনারসি, কপালে চন্দন, গা ভর্তি গয়নার সাজসজ্জায় সব কোণেই সবার থেকে সুন্দরী লাগে। গীতাঞ্জলির ক্ষেত্রেও এর অন্যথা হয়নি। নববধূর সাজে গীতাঞ্জলিকে দেখে শিলাদেবী আঙুলে কামড় দিয়ে বললেন, তোকে খুব সুন্দর লাগছে মামুনি, একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। দেখিস তোর নারায়ণ তোর দিক থেকে চোখ ফেরাতে পারবে না। লাজুক মুখে গীতাঞ্জলি হেসে বলল, মানি, কি যে বলো না। ছাড় ছাড়, আর লজ্জা পেতে হবে না। অনিরুদ্ধরা এসে গেছে, অনিরুদ্ধর আশীর্বাদ হয়ে গেছে। ছাদনাতলায় তোর বাবা আর অনিরুদ্ধ বিয়েতেও বসে গেছে। আর তো কিছুক্ষণ, তারপর তুই ওদের হয়ে যাবি। আমার কথা তোর মনে পড়বে তো মামুনি? জানি আমি তোর মা নই, তাও আমার কাছে বিয়ের পর আসবি তো মামুনি? সজল চোখে গীতাঞ্জলি বলে উঠল, তুমি মা নও ঠিকই, কিন্তু আমার জীবনে মায়ের পরের স্থানে তুমি আছো মানি। কি করে ভাবলে যে তোমার কথা আমি ভুলে যাব? এই বলে গীতাঞ্জলি শিলাদেবীকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, মাকে তো তেমন ভাবে পেলামই না, তোমাকে পেয়েছি, কি করে তোমার কাছে আসবো না মানি? আমিও তোকে খুব মিস করবো মামুনি। তুই ছাড়া এই ঘরটা আর ঘর থাকবে না। আমরা দুই বুড়ো বুড়ি একদম একা হয়ে যাব। আমি আসবো মানি, আমি আসবো। এই বলে গীতাঞ্জলির গলাটা কান্নায় বুজে আসে। এইভাবে গীতাঞ্জলি শিলাদেবীকে কিছুক্ষণ জড়িয়ে থাকে। শিলাদেবী বলে উঠলেন, এই পাগল মেয়ে, এত কাঁদতে আছে নাকি? তাহলে এত সাজগোজ মাটি হয়ে যাবে। দেখি আমার মামুনিকে। না, একদম কাঁদবি না। আজ তো তোর আনন্দের দিন রে, আজকের দিনে চোখের জল ফেলতে নেই। দেখি তো, আয় আয় আয়, দেখি আয় আয় মামুনি, তো চোখের জলটা মুছে দি। এই বলে শিলাদেবী গীতাঞ্জলির চোখের জল মুছে গীতাঞ্জলির মেকআপ ঠিক করতে লাগলেন। এমন সময় সুকন্যা ওদের ঘরে ঢুকে বলল, কি ব্যাপার, তোমাদের শেষ হলো? শিলাদেবী পিছনে ঘুরে বললেন, আরে সুকন্যা, এসো এসো এসো। কি শেষ হবে, কি বলছিলে? কি আবার মা মেয়ের কান্নাকাটির পর্ব। গীতাঞ্জলি বলে উঠল, ও, তার মানে তুই বাইরে থেকে সব শুনছিলিস? হ্যাঁ, আমি এসেছিলাম তোকে ডাকতে, বাইরে আশীর্বাদের জন্য ডাকছে তোকে, কিন্তু ঢুকতে গিয়ে দেখি তুই আন্টিকে জড়িয়ে ধরে কাঁদছিলি, তাই আর ঢুকিনি। শিলাদেবী বলে উঠলেন, ঠিক আছে সুকন্যা, তোমরা এবার কথা বলো, আমি ওদিকটা দেখে আসছি। আর সুকন্যা, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। এই বলে শিলাদেবীর চলে যাওয়ার পর সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, লুক লাইক এ এঞ্জেল। গীতাঞ্জলি চোখ বড় বড় করে বলল, কি সব বলছিস সুকু? আমি বলছি না, দাদা তোকে দেখে মনে মনে বলবে রে কিন্তু। গীতাঞ্জলি সলজ্জ চোখে আস্তে আস্তে বলল, তুই না সব সময় বাজে বাজে কথা বলিস। আরে কিন্তু এখনো বাজে কথা কিছু হলোই না, তোদের ফুলসজ্জাটা হোক আগে, তারপর দেখবি বাজে কথা কাকে বলে। ফুল সজ্জা? কথাটা শুনে গীতাঞ্জলির বুক ঢিপ ঢিপ করে উঠল। ওনার সাথে ফুলসজ্জা? ওনার ফটো প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে কেন জানি না এমন করে বুকটা কাঁপে। ওনার সামনে যেতে খুব লজ্জা লাগে। এটা কি ভালোবাসা বলে? কখনো ভাবিনি আমার মতন মেয়েকে সব দিক থেকে প্রতিষ্ঠিত এমন একজন মানুষ বিয়ে করতে পারে। কোথায় উনি আর কোথায় আমি, কিন্তু আমি ওনার প্রভাব
প্রতিপত্তিকে ভালোবাসিনি, আমি মানুষটাকে ভালোবাসি। হ্যাঁ, আমি ওনাকে খুব খুব ভালোবাসি। গীতাঞ্জলির লাল চোখ মুখ দেখে সুকন্যা বলে ওঠে, রে স্বপ্নেই ফুলসজ্জাটা সেরে নিচ্ছিস নাকি? হ্যাঁ, বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। গীতাঞ্জলি বিরক্তির সুরে বলে ওঠে, আহ সুকু, কি হচ্ছেটা কি? আমি কিন্তু তোর বৌদি হই। এই শোন, এইরকম বৌদিগিরি ফলাবি না, বুঝলি কি তুই? আর তাছাড়া তুই এখন আমার বৌদি হোসনি। আগে আমার বৌদি হতে গেলে তোকে আমার দাদাকে বিয়ে করতে হবে, আর তার জন্য তোকে নিচে যেতে হবে। তারা লজ্জায় লল হয়ে এখন খেয়ালে হারিয়ে গেছেন ম্যাডাম। আর শোন, বিয়ের পরে এটা আশা করিস না যে আমি তোকে বৌদি বলে ডাকবো, তোকে গীতু বলে ডাকবো, ব্যাস। গীতাঞ্জলি ঘুরে বলল, ঠাম্মু, আন্টি, এটা হতে দেবে তো? আরে আরে ওদের সেটিং আমি করে নেবো, তুই চিন্তা করিস না। এখন চল চল তো চল তো, দাদা আর ধৈর্য রাখতে পারছে না। এই এই দাঁড়া। এই বলে সুকন্যা গীতাঞ্জলির আঙুলে একটা আংটি পরিয়ে বলল, এটা তোর গিফট। গীতাঞ্জলি অবাক হয়ে বলল, তুই তুই এসব করতে গেলে কিসের জন্য সুকু? আরে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, তাকে আমি কিছু দেবো না? শোন গীতু, এটা কিন্তু আমার দাদা বা বাবার পয়সায় নয়, আমার আমার পকেট মানি থেকে জমি আমি তোকে দিয়েছি। গীতাঞ্জলি আলতো হেসে আংটিটার দিকে তাকিয়ে বলল, তাই? হ্যাঁ রে, বললাম বললাম বললাম, কেমন হয়েছে? মাইন্ড ব্লোয়িং। এই এই, এই, অনেক হয়ে গেছে হাসা হাসি, এবার 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 যাওয়া যা, চল কি তুই চল। গীতাঞ্জলি সম্মতি দিয়ে বলল, আচ্ছা চল। গীতাঞ্জলির আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর গীতাঞ্জলিকে পিঁড়িতে চাপিয়ে ছাদনা তলায় নিয়ে আসা হলো। দূর থেকে গীতাঞ্জলিকে দেখতে পেয়ে অনিরুদ্ধর হৃদস্পন্দন বেড়ে যায় এবং গীতাঞ্জলি যত কাছে আসতে থাকে অনিরুদ্ধর হৃদস্পন্দন তত বাড়তে থাকে। গীতাঞ্জলির মুখটা দেখার জন্য অনিরুদ্ধর মনটা অস্থির হয়ে পড়ে। পিঁড়িতে চেপে মুখে পান পাতা ধরে গীতাঞ্জলি ছাদনা তলায় এসেছে। এরপর শুরু হলো ওদের শুভ দৃষ্টি। লাল বেনারসি শাড়িতে নববধূর সাজে গীতাঞ্জলির দিক থেকে চোখ ফেরানো দুষ্কর। শুভ দৃষ্টির সময় অনিরুদ্ধ একভাবে গীতাঞ্জলির দিকে তাকিয়ে আছে, আর এদিকে গীতাঞ্জলি একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছে। সুকন্যা জোরে জোরে বলে উঠল, আরে তাকা রে, আরে গীতু তাকা, দাদা তো তোর দিক থেকে চোখ সরাতেই পারছে না, তুই আমার দাদাকে একটু দেখ। পাশের থেকে কেউ একজন বলে উঠল, কি গো, আরে আমাদের ছেলেটাকে একটু দেখো। গীতাঞ্জলি ধীরে ধীরে অনিরুদ্ধর দিকে তাকালো। তখন সেখানে উপস্থিত সবাই হাসি ঠাট্টায় মেতে উঠল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। মালা বদলের পর অনিরুদ্ধ বসার স্থানে গিয়ে বসল। গীতাঞ্জলিও গুটি গুটি আলতা পায়ে অনিরুদ্ধর পাশে এসে বসল। এদিকে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তখন থেকে তাকিয়েই আছে। সুকন্যা নিচু হয়ে অনিরুদ্ধর কানে কানে বলল, দাদা দাদা, আরে সবাই দেখছে, পুরোহিতের দিকে তাকা, বিয়েটাকে করে নে, তারপর সারাদিন ধরে দেখিস। সুকন্যার কথায় অনিরুদ্ধ সামনের দিকে ফিরল। ধীরে ধীরে রীতিমতো ওদের বিয়ে হতে থাকে। একে একে কন্যাদান, হোমযজ্ঞ, কুসুম নিঙ্গা এসব হওয়ার পর এলো সিঁদুর দানের সময়। অনিরুদ্ধর সিঁদুরে গীতাঞ্জলির সিঁথি রাঙা হলো এবং তার সাথে নাকটাও লাল হলো। বিবাহ সম্পন্ন হওয়ার পর অনিরুদ্ধর মামি গীতাঞ্জলিকে বলে উঠলেন, এই জানো তো সিঁদুর দানের সময় নাকে সিঁদুর পড়লে কি হয়? সুকন্যা পাশ থেকে বলে উঠল, কি হয় মামি? বর বর কিন্তু খুব ভালোবাসে গো। কথাটা শুনে গীতাঞ্জলি লজ্জায় মাথা নিচু করে হাসে। অনিরুদ্ধর মামি বলে উঠলেন, দুটিতে কিন্তু খুব মানিয়েছে। আমাদের অনি যেমন রাজপুত্রের মতো, তুমি রাজকন্যার থেকে কিছু কম নও। সুকন্যা হেসে বলে, এমনি এমনি কি আমরা ওকে পছন্দ করেছি মামি? ওদের জড়িটা না একদম কি কি যেন বলে, হ্যাঁ রাজ্যটো। এবারে অনিরুদ্ধ কিছুটা বিরক্ত হয়ে বলল, আচ্ছা তোমাদের এইসব কথাবার্তা যদি শেষ হয় তাহলে আমরা এগোই।
এখন রাত 9টা বাজে, অতিথি আত্মীয় সবার সঙ্গে দেখা করতে হবে তো নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামি ব্যস্ত হয়ে বললেন, গীতাঞ্জলি চলো চলো তোমাদের বসার ওখানে নিয়ে যাই। একটু মিষ্টি জল খেয়ে অনিরুদ্ধ ও গীতাঞ্জলিকে আমন্ত্রিত অতিথিদের সাথে দেখা করবার জন্য বসানো হয়। অতিথিরা একে একে ওদের বিয়ের শুভেচ্ছা দিয়ে যাচ্ছে, ফটো সেশন চলছে। গীতাঞ্জলির বন্ধু বান্ধবীরা নাচ গানের আয়োজন করেছে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে কখন রাত প্রায় 12টা বাজতে চললো কারোর হুঁশই নেই। বেশিরভাগ অতিথিরাই চলে গিয়েছেন। সবার খাওয়া দাওয়া সারতে রাত প্রায় 1টা বেজে গেছে। কারুর আর বাসর রাত জাগার মতন ক্ষমতা নেই, সবাই ঘুমিয়ে গেছে। বাসর ঘরে যাওয়ার আগে গীতাঞ্জলির হাতে শিলা দেবী একটি প্রদীপ ধরিয়ে দিয়ে বললেন, আজ কিন্তু সারা রাত জেগে এই প্রদীপটাকে জ্বালিয়ে রাখতে হবে মামনি। অনিরুদ্ধ ঘুমিয়ে পড়লো, তুই একদম ঘুমবি না, ঠিক আছে? গীতাঞ্জলি ঘাড় নেড়ে সম্মতি জানালো। শিলাদেবী গীতাঞ্জলির হাতে প্রদীপ আর তেলের শিশিটাকে ধরিয়ে দিয়ে চলে গেলেন। গীতাঞ্জলি ধীরে ধীরে বাসর ঘরে ঢুকলো, দেখলো সুকন্যা সহ অন্যান্য বন্ধুরা সবাই গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। অনিরুদ্ধ বসে এক মনে ফোনে খুটখুট করে যাচ্ছে। গীতাঞ্জলি প্রদীপটাকে রেখে অনিরুদ্ধর পাশে গিয়ে বসল। এদিকে অনিরুদ্ধ এক মনে অগ্নি সেনের পাঠানো সেই সব অপরাধীদের ডিটেলস পড়ছিল, যাদের শিবাজি এক সময় জেল থেকে বার করেছিল। কখন যে গীতাঞ্জলি ওর পাশে এসে বসেছে ওর হুঁশই নেই। গীতাঞ্জলি বলে ওঠে, আপনি এখনো ঘুমোননি? অনিরুদ্ধ এতটাই মনোযোগ সহকারে কাজ করছে যে গীতাঞ্জলির কথাটা কানেই গেল না। গীতাঞ্জলি গলা খাঁকড়ে একটু জোরেই বলল, শুনছেন? এবার অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আপনি শোবেন না? অনিরুদ্ধ আবার মোবাইলের দিকে তাকায়, তারপর বলে, আমি এমনিও রাতে খুব একটা ঘুমাই না, আজ তো ঘুমাতে নেই, মামি বলেছে আমাকে। গীতাঞ্জলি নিচু স্বরে বলে, আপনি বেকার কষ্ট করবেন কেন? আমি তো জাগবই। একদম না, সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর, এখন ঘুমাও, আমি জেগে আছি তো। না না না, সেটা হয় না। কেন? না, আসলে এই এই প্রদীপটাকে সারা রাত জ্বালিয়ে রাখতে হয়, নিয়ম আছে। আচ্ছা, আমি প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারবো না বলে তোমার মনে হয়? এই কথা শুনে শশব্যস্ত হয়ে গীতাঞ্জলি বলল, না না আমি আমি সেটা বলিনি। তাহলে? না না মানে 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 মানি বলল যে আমাদের দুজনকে জেগে থাকতে, আপনি ঘুমিয়ে পড়লেও আমি যেন না ঘুমোই। এক্স্যাক্টলি, আমি ঘুমিয়ে পড়তে পারি, এবার তুমি নও কেন? তুমি বউ বলে? অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে মুচকি হেসে মোবাইলটাকে পাশে রেখে মিষ্টি স্নিগ্ধ গলায় বলল, শোনো গীতাঞ্জলি, বিয়ে সম্পর্কটাতে শুধু বউ সব রকম স্যাক্রিফাইস করে যাবে এমনটা হয় না। আমি অন্তত মানি না। আমরা দুজনেই স্ব ইচ্ছায় এই সম্পর্কে জড়িয়েছি, সেখানে শুধু তুমি কম্প্রোমাইজ করবে কেন? এই প্রদীপটা তো আমাদের মঙ্গলের, আমাদের দুজনের মঙ্গলের উদ্দেশ্যে জ্বালিয়ে রাখতে হবে, তাই তো? তাহলে সেটাকে জ্বালিয়ে রাখার দায়িত্ব তোমাকেই নিতে হবে কেন? আমিও তো নিতে পারি। দেখো গীতাঞ্জলি, আমার কাছে হাজব্যান্ড ওয়াইফ এই এই যে রিলেশনটা, এটার মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আমাদের একে অপরকে বুঝতে পারা। আমি তো দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড ক্লান্ত, তুমি ঘুমাও, আমি দেখে নেব। আর শোনো, তোমার এইসব গয়নাগাটিগুলো এগুলো খুলে ঘুমাও। আমি তোমাকে প্রথম থেকে নোটিস করছি, তুমি প্রচন্ড আনইজি ফিল করছো। এই একদম ঠিক কথা বলেছেন, আমার আমার না দমটা বন্ধ হয়ে আসছে। তাহলে এইসব পড়ার কি দরকার? কি করব বলুন, সবাই জোর করলো যে, আর আর মানিও বললো যে এইসব না পড়লে আমাকে আপনার পাশে মানাবে না, আপনার বউ হিসাবে সবার নজর আমার দিকে থাকবে। সবার নজরই তো তোমার দিকে ছিল। মানে? কোনো মানে নেই, কোনো মানে নেই, তুমি যাও, এইসব গয়নাগাটি খুলে শো। আর কোনো উপায় না দেখে গীতাঞ্জলি একে একে গয়নাগুলো খুলে পাশে রাখে। কিছুক্ষণ পর অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখে চুলের মধ্যে থেকে একটা নেকলেস ছাড়াতে ব্যস্ত, মুখে বিরক্তির ভাব। অনেকক্ষণ চেষ্টা করার পরও গীতাঞ্জলি কিছুতেই চুল থেকে নেকলেসটা ছাড়াতে পারছে না। অনিরুদ্ধ এগিয়ে গিয়ে বলল, মে আই? অনিরুদ্ধকে কাছে আসতে দেখে গীতাঞ্জলির বুকে ধুপকানি আবার বেড়ে গেল। অনিরুদ্ধর দিকে তাকিয়ে গীতাঞ্জলি বলল, না ঠিক আছে, আমি করে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই তো দেখছি ট্রাই করছো, নিজের কটা চুল ছেঁড়া ছাড়া আর তো কিছু করতে পারবে না। পেছনে ঘোরো, আমি হেল্প করে দিচ্ছি। গীতাঞ্জলি আর কি করে, নিরুপায় হয়ে পেছন ঘুরে বসল। অনিরুদ্ধ ধীরে ধীরে নেকলেস থেকে একটা একটা করে চুল ছাড়াতে থাকে। অনিরুদ্ধর হাত যতবার গীতাঞ্জলির ঘাড় কাঁধকে স্পর্শ করছে, গীতাঞ্জলি ততবার শিহরিত হচ্ছে। শিহরণে, লজ্জায়, ভয়ে গীতাঞ্জলি চোখ বুজে ফেলে।
এই নাও, হয়ে গেছে। অনিরুদ্ধর ডাকে গীতাঞ্জলির চোখ খুলে অনিরুদ্ধর সামনে ঘোরে। গীতাঞ্জলির লাল চোখ মুখ দেখে অনিরুদ্ধ কিছুটা আন্দাজ করে বলল, কি কি হয়েছে? না কিছু না। গীতাঞ্জলির হাতে নেকলেসটা দিয়ে অনিরুদ্ধ নিজের ফোনটা তুলে নিয়ে বলল, আচ্ছা বেশ, তুমি ঘুমাও, আমি আসছি। অনিরুদ্ধর চলে যাওয়ার পর গীতাঞ্জলি লজ্জা পেলেও খুব আপ্লুত ছিল। অনিরুদ্ধর কঠিন আবরণের ভেতরে খাঁটি সোনার মতো হৃদয়ের সন্ধান সে পেয়েছে। গীতাঞ্জলি মনে মনে বলে ওঠে, আপনাকে দেখে যতখানি শক্ত মনে হয় ততটা আপনি নন। আমি আমি খুব লাকি, আপনার মতো একজনকে নিজের স্বামী হিসেবে পেয়েছি। এই সব কথা ভাবতে ভাবতে গীতাঞ্জলি ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। অগ্নিসেন বিস্মিত স্বরে বললেন, আরে অনি, তুমি আজকের দিনে এই সময় ফোন করেছো? কোনো মানে হয় অনি এইসবে? সারাদিন তো বিয়ের নানান ঝক্কি সামলেছো নাকি? এখন তো একটু বিশ্রাম নিতে পারতে। বিশ্রাম পরে নেব, আজ তো তোমার সাথে তেমন করে কথাই বলতে পারলাম না। আচ্ছা, আগে তুমি বলো, ওই 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 দিককার খবর কি? কোনো প্রোগ্রেস হয়েছে? হ্যাঁ হয়েছে। তোমাকে যে নামের ওই ডিটেলস গুলো পাঠিয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তাদের পিছনে, মানে তাদের সবার পিছনে আমাদের লোক লাগিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আর লিন্ডার ডেরা থেকে মেয়েগুলোকে ওরা মুভ করে নিয়েছে? না, ওরা এখনো ওখানেই আছে। আচ্ছা শোনো অনি, পরশু দিনের অপারেশনের জন্য তো টিম তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নামগুলো মোটামুটি আমার মাথায় আছে। আমি কাল গিয়ে ফাইনাল করছি। হ্যাঁ তুমি কালকে আসবে? হ্যাঁ, অবশ্যই যাব। কিন্তু অনি, কাল তো গীতাঞ্জলিকে নিয়ে তুমি বাড়ি আসবে। অনিরুদ্ধ চুলে হাত বুলিয়ে বলল, ঠিক ঠিক, আমি হ্যাঁ, আমি ম্যানেজ করে নেবো, ম্যানেজ করে নেবো। ঠিক আছে, যা ভালো বোঝো করো, আর কি বলবো। ঠিক আছে, আমি রাখলাম তাহলে এখন। গুড নাইট। হ্যাঁ 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 আঙ্কেল, গুড নাইট, গুড নাইট। অনিরুদ্ধ গুড নাইট বলে ফোনটা রেখে গীতাঞ্জলিদের ঘরের ছাদে কিছুক্ষণ ঘুরে একটা সিগারেট খেয়ে নেমে এসে ঘরে ঢুকে প্রদীপটাতে তেল দিয়ে গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় গীতাঞ্জলিকে দেখতে আরো সুন্দরী লাগছে। গীতাঞ্জলির দিকে এক দৃষ্টিতে বিভোর হয়ে তাকিয়ে থাকে অনিরুদ্ধ। গীতাঞ্জলির কাছে গিয়ে বসে লক্ষ্য করে প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে গীতাঞ্জলির শরীরের ওঠা নামা। বুকের কাপড় ঈষৎ সরে গিয়ে দেখা যাচ্ছে সুডল বক্ষ সৌন্দর্য, এমনকি তার বক্ষ যুগলের সুগভীর খাতে একটি তিলও দেখা যাচ্ছে। গীতাঞ্জলির এই কামিনী রূপ যে কোনো পুরুষের মাথায় রক্ত ওঠাতে সক্ষম। অনিরুদ্ধ চোখ ফেরাতে পারছে না। একটা অমোঘ টান অনুভব করে অনিরুদ্ধ গীতাঞ্জলির প্রতি। এটা অবশ্য আজ থেকে নয়, যেদিন থেকে গীতাঞ্জলিকে দেখেছে সেদিন থেকেই এই অনুভূতি হয় অনিরুদ্ধর। একে কি পূর্বরাগ বলে? সেটা বুঝতে পারেনি অনিরুদ্ধ। গীতাঞ্জলির কাছে বেশিক্ষণ থাকলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, নিজের সত্তাকে বার ভুলে যায়। অনিরুদ্ধ গীতাঞ্জলির মাথায় হাত বোলাতে বোলাতে গীতাঞ্জলির খুব কাছে মুখ নিয়ে গীতাঞ্জলির কপালে একটা চুম্বন দিয়ে বলল, যেটা কেউ আমাকে দিয়ে করাতে পারেনি তুমি করিয়ে নিলে। নিজেকে অনেক আটকানোর চেষ্টা করছি, কিন্তু পারলাম না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির বুকের কাপড়টাকে টেনে দিয়ে বসল। ভোরের আলো ফুটতে আর কিছুক্ষণ বাকি। অনিরুদ্ধ পাশ ফিরে শুয়ে পড়ল। ধীরে ধীরে অনিরুদ্ধ ঘুমের দেশে পাড়ি দিল। ঘুম যখন ভাঙলো 8টা বেজে গেছে। সুকন্যার ডাকে ঘুম ভাঙলো অনিরুদ্ধ। ঘুম থেকে উঠে অনিরুদ্ধ দেখলো গীতাঞ্জলি পাশে নেই। সময়টা দেখে অনিরুদ্ধ মনে মনে বলে উঠল, যা বাবা, অনেকটা দেরি হয়ে গেল। এই দাদা দাদা, আরে আরে এই দাদা দাদা রে, আরে ওঠ, তাড়াতাড়ি ওঠ, আমাদের 10টার মধ্যে বেরোতে হবে। তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আরে শোন না, বলছি যে গীতাঞ্জলি কোথায় রে? সুকন্যা চোখগুলো ছোট ছোট করে মুখে ফিঞ্চেল হাসি হেসে বলে, দাদা, এই দাদা, এক রাতে এই অবস্থা। উফ, তুই কিছু জিজ্ঞেস করাই বেকার। আরে আরে রাগ করছিস কেন? গীতাঞ্জলিকে সাজাতে এসেছে। হ্যাঁ, আবার সাজাতে? হ্যাঁ, বিদায় হবে না, আমাদের বাড়িতে যাবে তো। যাবো তেমন ভাবে যাবে নাকি? হ্যাঁ, দেবরায় বাড়ির বউ বলে কথা,
কত লোকজন, প্রেস রিপোর্টার আসবে বলতো? আচ্ছা, তুই তাহলে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এই 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 দাদা শোন, একেবারে বিয়ের জামা কাপড় পরে রেডি হয়ে থাকবে কিন্তু। ঠিক আছে। বলে অনিরুদ্ধ ওয়াশরুমে ঢুকে যায়। সুকন্যা বেরিয়ে গীতাঞ্জলির কাছে যায়। কিরে, রেডি হয়ে গেছিস? ওয়াও, গীতু, কি লাগছে তোকে, তুই তো পুরো ফাটিয়ে দিলি রে। গীতাঞ্জলি বিরক্ত হয়ে বলে, আহ সুকু, তুই চুপ কর তো, আমার একদম ভালো লাগছে না। এত সাজানো কি আছে বলতো? আমার মনের উপর দিয়ে কি যাচ্ছে বলতো? বাপি মানিকে ছেড়ে যেতে আমার কত কষ্ট হচ্ছে বলতো, আর তার মধ্যে এত সাজগোজ, একদম ভালো লাগছে না আমার। গীতাঞ্জলির চোখে জল দেখে সুকন্যা গীতাঞ্জলিকে জড়িয়ে বলল, আরে গীতু, এত এত কাঁদছিস কেন গীতু? আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে আঙ্কেল আন্টিকে ছেড়ে যাওয়ার জন্য, কিন্তু কিন্তু মনে কি একটু আনন্দ হচ্ছে না আমাদের বাড়িতে পার্মানেন্টলি যাওয়ার জন্য? আচ্ছা, তুই কি আঙ্কেল আন্টির কাছ থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছিস নাকি বলতো? এই একদম কাঁদবি না, আমরা তোকে খুব ভালোবাসি গীতু, তোকে আমরা খুব ভালো লাগবো, দেখিস। সুকন্যা গীতাঞ্জলির চোখের জল মুছে বলল, বাইরে চল, চল তো এবার বাইরে, তোর বিদায়ের ব্যবস্থা করা হয়েছে। সুকন্যা ধরে ধরে গীতাঞ্জলিকে বাইরে নিয়ে আসে। সব আত্মীয় স্বজন আশীর্বাদ করার পর গীতাঞ্জলির বিদায়ের সময় হয়ে গেল। গীতাঞ্জলি তার মানি আর বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। পরে শিলাদেবী নিজেই গীতাঞ্জলিকে নিয়ে বাইরে অনিরুদ্ধর গাড়ির দিকে এগিয়ে গেলেন। কনকাঞ্জলি হয়ে যাওয়ার পর জীবনবাবু অনিরুদ্ধর হাতটা ধরে বললেন, ওকে ওকে দেখো অনিরুদ্ধ, আমাদের কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিই। অনিরুদ্ধ শশব্যস্ত হয়ে বলল, কি কি সব বলছেন আঙ্কেল আপনি? আপনি আপনি একদম চিন্তা করবেন না, আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার, আর আমি আমার দায়িত্ব পালনে আপনাকে আশাহত করব না। আপনি আপনি প্লিজ নিজেকে আর একটু আন্টিকে সামলান। গীতাঞ্জলি আবার আপনাদের কাছে আসবে। গীতাঞ্জলির বাড়ির লোকেদের বিদায় জানিয়ে অনিরুদ্ধর গাড়ি তার গন্তব্যের দিকে এগিয়ে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। আঙ্কেল কি করছো? অগ্নিসেন চমকে উঠে বললেন, আরে মনি, তুমি আজকে চলে এলে? বলেই তো ছিলাম ম্যানেজ করে নেবো। তাছাড়া আজকে আমার কোনো কাজ নেই ওখানে। সকাল 12টার আগেই তো গৃহপ্রবেশ হয়ে গিয়েছিল। তারপর আবার কি সব কাল রাত্রির ব্যাপার ট্যাপার রয়েছে। আমি দেখলাম ভালোই হয়েছে, সবাই নতুন বউ নিয়ে ব্যস্ত, তাই সুযোগ দেখে চলে এসেছি। আচ্ছা আঙ্কেল শোনো, টিমের লিড কে? অগ্নিসেন সামনে রাখা ফাইলে চোখ বোলাতে বোলাতে বললেন, ও তুমি এই কেসের ইনচার্জ, অবশ্যই লিড তুমি অনি। তাহলে তো আমাকে এমন ভাবে যেতে হবে যাতে করে কেউ যেন আমায় চিনতে না পারে, না হলে তোমাকে সবাই চিনে যাবে। আর যদি ধরো আমাদের কালকের অপারেশনটা সাকসেসফুল না হয়, তাহলে পরবর্তীকালে আমাদের প্রবলেম হবে, নতুন করে খুঁটি সাজাতে হবে। অগ্নিসেন একটু চিন্তা করে বললেন, তাহলে তাই করো, ওরা যেন তোমাকে কোনোভাবে চিনতে না পারে সেই ব্যবস্থা করো। ঠিক আছে আঙ্কেল, আমি এটার ব্যবস্থা করে নিচ্ছি। আমি টিম তৈরি করে নিয়েছি। তুমি একটা কাজ করো, লোকাল থানাগুলোতে একটু ইনফর্ম করে দিও। আমি 8 ঘন্টার পর একটা মিটিং করে নিয়ে তোমাকে আর হাইকমান্ডকে রিপোর্ট করে দেবো। ওকে ওকে। অগ্নিসেন ঘাড় নেড়ে ওকে বলল। অনিরুদ্ধ নিজের কেবিনে বসে একে একে 5 জন সিনিয়র অফিসার এবং 3 জন জুনিয়র অফিসারকে নিয়ে একটা টিম তৈরি করে ওর নিজের কেবিনে মিটিং এর জন্য ডেকে নেয়। মিটিং এর শুরুতেই অনিরুদ্ধ বলে, আচ্ছা, তোমাদের সবাইকে বলে দিচ্ছি, এবারের আমাদের টার্গেট কিন্তু শুধু শিবাজি নয়। শিবাজির মতো কতজন যে এই উমেন ট্রাফিকিং গ্যাং এর সাথে যুক্ত তা আমরা জানি না, কিন্তু শিবাজি আমাদের কাছে একটা সূত্র, যার মাধ্যমে আমরা এই বিশাল গ্যাংকে ধরতে পারবো। তাই কালকে ওকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আমাদের। কাল ওদের একটা ছোটখাটো ডিলিং আছে ধূপগুড়িতে, কিন্তু লোকেশন আমাদের এখনো জানা নেই। শুধু যারা যারা মেয়েদের সাপ্লাই দেবে তাদের ডিটেলস কিছু পেয়েছি। তোমাদের কাজ কাল সকাল থেকে এদের পেছনে জোঁকের মতো লেগে থাকতে হবে এবং আমাকে আর স্যারকে রিপোর্ট করতে হবে। আর কে কাকে ট্রেস করবে সেটা তোমাদের আমি মেল করে দিচ্ছি, সঙ্গে লোকেশনও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? টিমের মধ্যে একজন বলে উঠল, স্যার ওদের কাছে অস্ত্র শস্ত্র কেমন থাকতে পারে? জানি না, তবে এটা বুঝে আমাদের চলতে হবে যে আমাদের থেকে ওদের হাতিয়ারের ক্ষমতা হয়তো বেশি, কিন্তু বুদ্ধি নেই, সেটা আমাদের আছে, বুঝেছো? ইয়েস স্যার। টিমকে কাজ বুঝিয়ে আরো বেশ কিছু জিনিস আলোচনা করার পর অনিরুদ্ধর মিটিং শেষ হয়। অনিরুদ্ধ অগ্নিসেনের কাছে এসে বলল, আঙ্কেল, টিম রেডি, পেপারস গুলো দেখে নাও।
শিবাজি যাদের ছাড়িয়েছিল তাদের মধ্যে লিন্ডা বাদে এই 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 6 জনের মুভমেন্ট একটু সন্দেহজনক আমার মনে হয়েছে। আচ্ছা, খোঁচররা জানিয়েছে যে এরা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট ডেরায় যায়, অর্থাৎ এই সব ডেরাগুলোতে সবাই মেয়েগুলোকে রাখে। কাল রাত 9টায় আমরা কিছু মেয়েদের তাদের এই ডেরাগুলো থেকে সরিয়ে নেব। আগেই সরাতে পারতাম, কিন্তু এতে ওরা সাবধান হয়ে যাবে, তাই এমন সময় ওদের ডেরায় হামলা করব যে ওরা আর সামাল দিতে পারবে না। আর কিছু মেয়ের পেছন পেছন পৌঁছে যাবো ধূপগুড়ির সেই লোকেশনে যেখানে শিবাজি পাঁজা ডিলটা ফাইনাল করছে। কালকের দিনটা কিন্তু খুব ভাইটাল, জানো তো। শিবাজিকে কাল প্রমাণ সমেত ধরতেই হবে। কিন্তু অনেক ডেরাগুলোতে মেয়েগুলোকে পাহারা দেওয়ার জন্য লোক থাকবে। হ্যাঁ, সে তো থাকবেই, আর ওরাই তো একটা প্রমাণ আমাদের কাছে, কাউকে কাল ছাড়া যাবে না। ও অগ্নিসেন অনিরুদ্ধকে শান্ত করার জন্য বলে উঠলেন, অনিরুদ্ধ এত উত্তেজিত হওয়া ঠিক না। কাল তোমার প্রচুর চাপ, মাথা ঠান্ডা রাখো, দুদিক সামাল দিতে হবে। যাও 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 যাও, এখন ঘরে যাও। হাতে একটা কাজ আছে, ওটা আমি সেরে নিয়ে যাবো। এই বলে অনিরুদ্ধ নিজের কেবিনে এসে ল্যাপটপে নিজের কাজ সারে। ঘরে ঢুকতে ঢুকতে অনিরুদ্ধর 2টো বেজে যায়। নিজের রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ। কি ব্যাপার, আমার রুমটাকে বন্ধ করলো? বেশ কয়েকবার নক করার পরও কেউ দরজা না খোলায় অনিরুদ্ধ বিরক্ত হয়ে পকেট থেকে চাবি বার করতে যাবে, এমন সময় খুট করে দরজা খোলার আওয়াজে দেখে দরজাটা খোলা হয়েছে, কিন্তু কাউকে দেখতে পেল না। রুমে ঢুকে দেখলো সুকন্যা ওর বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার, বুনু এখানে? গীতাঞ্জলি পেছন ঘুরে বলল, না মানে মা তো এখানেই শুতে দিল আমাদেরকে, আপনাকে গেস্ট রুমে শুতে বলেছে। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। এই বলে অনিরুদ্ধ বেরিয়ে যেতে গিয়েও আবার ফিরে এসে বলে, বলছি যে তুমি খেয়েছো? হ্যাঁ, আর আপনি? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। কিছু লাগবে? না, ঠিক আছে, আমার দরকারের সব জিনিস আমার স্টাডি রুমে থাকে। কিন্তু তুমি পিছন ঘুরে কথা বলছো কেন? সামনে ঘুরো। না, পারবো না। না মানে আজ তো আপনার মুখ দেখতে নেই। হ্যাঁ, সে তো 12টা পর্যন্ত। না না, আজ সারা রাতই দেখতে নেই। কে বললো তোমাকে? ঘুরো, কিছু হবে না। না না, মা বারবার বারণ করে দিয়েছে। উফ, আজকালকার দিনের মেয়ে হয়ে তুমি এত কুসংস্কারী কেন বলো তো? ঘোরো বলছি। অনিরুদ্ধ গীতাঞ্জলির হাতটা টেনে ধরে আবার বলে উঠল, কি হলো? ঘোরো। আপনি টায়ার্ড হয়ে এসেছেন, আপনি ঘুমুন। তোমাকে আমি ঘুরতে বললাম। বললাম তো আজ হবে না। ও, তার মানে তুমি আমার কথা শুনবে না? ঠিক আছে, যতক্ষণ না তুমি ঘুরবে ততক্ষণ আমি এই রুম থেকে যাব না। প্লিজ প্লিজ, কেন এমন করছেন? আপনার ভালোর জন্যই তো বলছি। শোনো, আমার ভালো এতকাল আমি নিজেই বুঝে এসেছি, তাই এই দুদিন এসে তুমি আমার ভালো বুঝতে এসো না। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে এক হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে আসে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। ধীরে ধীরে গীতাঞ্জলির কানে কানে বলল, মুখটা দেখাও। কিন্তু গীতাঞ্জলিকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনিরুদ্ধ রেগে বলে উঠল, আমার কাছে কারোর জেদ চলে না গীতাঞ্জলি। দেবরায় বাড়ির ছেলেরা কারোর জেদ সহ্য করে না। আপনি 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 চলে যান, শুকু উঠে গেলে খারাপ দেখাবে। তার মানে তোমার জেদটাই সব, তাই তো? গীতাঞ্জলির কাছ থেকে এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে অনিরুদ্ধ জোরে বলে উঠল, বেশ, থাকো তুমি তোমার জেদ নিয়ে। এটা বলে নিয়ে গট গট করে হেঁটে স্টাডি রুমের দিকে চলে গেল। অনিরুদ্ধ চলে যাওয়ার পর গীতাঞ্জলি দরজাটা লাগিয়ে বিছানায় উঠে বসলো। কি যে করে না লোকটা, কোনো লাজ লজ্জা নেই। শুকু উঠে গেলে তোকে মুখ দেখাতে পারতাম না। কি করে মুখ দেখাতাম ওকে? মাঝে বলল আজকের দিনে ওনার মুখ দেখা অমঙ্গলের। মনে হয় খুব রাগ করলেন, কিন্তু আমি কি বা করতে পারি? আমার জন্য ওনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। অনিরুদ্ধ ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বসলো। কি জেদি মেরে বাবা, কিছুতেই মুখটা দেখালোই না। শত সব ফোকাস নিয়ে ও কি বোঝে না ওকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকে? সবকিছু কি মুখে বলে বোঝাতে হয়? এর উচিত শিক্ষা না আমি তোমাকে দেব। কাল রাতে তো তুমি আমাকে পাবেই না। ভেবেছিলাম কাল রাতে যাওয়ার আগে তোমাকে বলে যাবো, কিন্তু এখন তুমি এমন জেদ দেখালে যে আমিও তোমাকে বলে যাব না। উপরন্তু কাল সকালে তুমি আমার সামনে থাকবে, তাও তোমার দিকে তাকাবো না। ফুলসজ্জা নিয়ে সব মেয়েরা খুব এক্সাইটেড থাকে, তাই না? পুরো রাতটাই তোমার মাটি করে দেবো আমি, দাঁড়াও। তখন দেখবে চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছ। মনের মধ্যে এক রাশ অভিমান নিয়ে অনিরুদ্ধ ঘুমিয়ে পড়ল। পরের দিন বৌভাত। বাড়ির লোকেরা নানান কাজে খুব ব্যস্ত। আত্মীয় স্বজনেরা নতুন বউকে ঘিরে রয়েছে। সবাই গীতাঞ্জলির প্রশংসায় পঞ্চমুখ। এদিকে সকাল থেকে অনিরুদ্ধর দেখা নেই। গীতাঞ্জলি বারবার এদিক ওদিক দেখছে, অথচ অনিরুদ্ধকে দেখতে পাচ্ছে না। ব্রেকফাস্ট করতেও নিচে আসেনি। কোথায় গেল মানুষটা? বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান।
আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। সুকন্যা এসে বলল, এই কিন্তু তুই তুই জয়ের কোনো খবর জানিস? কাল কাল তো তোদের বাড়িতে দেখলাম না, আজ ফোন করছি লাগছি না, কি ওর কোনো খবর জানে না রে, কি হলো বলতো? সুকন্যা দেখলো গীতাঞ্জলি এদিক ওদিক তাকাচ্ছে। সুকন্যা বলে উঠল, কি রে তুই কাউকে খুঁজছিস নাকি? তখন থেকে দেখছি এদিক ওদিক দেখে যাচ্ছিস। না মানে তোর তোর দাদাকে দেখছি না তো, জলখাবার খেতেও এলো না। সুকন্যা গীতাঞ্জলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, ইস, দাদাকে দেখার জন্য আর থাকতে পারছিস না বল? না রে, কাল কাল ওনার সাথে একটু খটমট লেগে গেছিল। বাবা, একদিনে তোদের খটমটও লেগে গেল? তা দাদা রাগ করেছে বুঝি? আরে চিন্তা নেই, এটা রাগ নয়, অনুরাগ। গীতাঞ্জলি চিন্তিত হয়ে বলল, একটু দেখ না উনি কোথায়। আবার কোথায় হবে, ও স্টাডিতে বসে আছে হয়তো, যদিও আমিও সকাল থেকে দেখিনি ওকে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। এই বলে সুকন্যা অনিরুদ্ধর স্টাডিতে এসে বলল, এই দাদা, তুই এখানে আর আমি তোকে সারা ঘরে খুঁজে যাচ্ছি। এই এখানে কি করছিস? চল বাইরে, এত আত্মীয় স্বজন আছে, আজ তোর বউ ভাত সবাই তোকে খুঁজছে তো। অনিরুদ্ধ ফাইলের মধ্যে মুখ গুজে বলল, এই এক কথাই মাত্র মা বলে গেল, আর তুই এসেছিস আবার রিপিট টেলিকাস্ট করতে? মাকেও বলে দিয়েছি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। এবার তোকেও বলে দিচ্ছি, আমার আজকে একটা দরকারি অ্যাসাইনমেন্ট আছে। শ্যামা অফিস থেকে ফোন করেছিল, এই ফাইলগুলো পাঠিয়ে দিয়েছে, তাই তার রিপোর্ট চেক করছি। যখন গীতাঞ্জলিকে ভাত কাপড় দিতে হবে আমাকে ডেকে নিস। এখন এখান থেকে যা তো, আমার কাজ আছে। কিন্তু কিন্তু দাদা, আজকের দিনেও কাজ? এই দিনটা কি আর ফিরে আসবে বল? ব্যাস। দেখ, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না বলুন। অনেক তোদের কথা শুনেছি, সবকিছু তোদের মত অনুসারে করেছি, এখন আর তোদের কথা শুনতে পারছি না। সরি, এখন ঘর থেকে যা, আমার কাজ আছে। অগত্যা সুকন্যা অনিরুদ্ধর স্টাডি থেকে বেরিয়ে গীতাঞ্জলির কাছে এসে বলল, আরে দাদা ঠিক আছে, কাজ করছে আসলে। গীতাঞ্জলি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, বাঁচলাম। 12টা বাজতেই গীতাঞ্জলির ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। হলুদ রঙের কাঞ্জিভরমে ঘোমটা দেওয়া মাথায় ও সিঁথি ভর্তি সিঁদুরে গীতাঞ্জলিকে দেখতে টুকটুকে রাঙা বউয়ের মতো লাগছে। গীতাঞ্জলিকে ভাত কাপড় দিতে এসে অনিরুদ্ধ কোনো রকমে নিয়ম রক্ষা করেই চলে গেল। একবারের জন্যেও গীতাঞ্জলির দিকে তাকিয়েও দেখল না। যাওয়ার সময় মনামী দেবীকে উদ্দেশ্য করে বলে, মা, আমার কাজ শেষ, এবার কিন্তু তোমরা আমাকে আর বিরক্ত করবে না, আমার একটা কনফারেন্স মিটিং আছে। মনামী দেবী গীতাঞ্জলির সামনে অনিরুদ্ধকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে অনি? ঘর ভর্তি লোকজন আর তুই কাজ নিয়ে পড়ে আছিস। গীতাঞ্জলি গীতাঞ্জলি কি ভাববে বলতো? তুই এখন অফিস যাবি? অনিরুদ্ধ মুখে বিরক্তির ভাব প্রকাশ করে বলল, গীতাঞ্জলির কাছে আগেই বলেছি আমি যে আমার কাছে কাজটা ভাইটাল, তাই ও কিছু মনে করবে না। আর আমি আজ অফিসে যাব না মা, ঘরে বসে মিটিংটা সারবো। দেখো মা, তোমাদের কথা শুনে 2 দিন অফিসে যাইনি, 2 দিন, কিন্তু আজ কিছু করার নেই, মিটিংটা সারতেই হবে। আহ, তোর তোর বাবা অফিসটা সামাল দিচ্ছে তো বাবু? বাবা তো মিটিংটাই ক্যান্সেল করে দিচ্ছিল মা, কিন্তু মা এতে 1.5 কোটি টাকার লোকসান হবে, তাই প্লিজ মা। আর লোকজনের কথা বলছো, ওদের সাথে 2 দিন ধরে আলাপ করেছি, কথাবার্তা বলেছি, আর হবে না মা, প্লিজ। তুমি জানো আমি ওয়ার্কহোলিক লোক, কাজ ছাড়া আমার একদম ভালো লাগছে না। আমার কোনো কাজ থাকলে তুমি দেখো, আমি চলে আসবো। আমার তো কোনো কথাই শুনিস না, নিজে যেটা ঠিক করবে সেটাই কর, যা ইচ্ছা হয় তাই কর, যা। থ্যাংক ইউ মা, একটু ম্যানেজ করে নিও। এই বলে অনিরুদ্ধ চলে গেল। মনামী দেবী গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, দেখেছো তো কেমন জেদি ছেলে আমার, একদম কথা শোনে না। একে কিন্তু তোমাকেই সামাল দিতে হবে। গীতাঞ্জলি স্মিত হেসে বলল, তোমাদের কথাই শোনে না, আর আমার কথা আবার কি শুনবে? শুনবে শুনবে, আজ রাতটা আসতে দে আগে। গীতাঞ্জলির গাল দুটো লাল হয়ে যায়। গীতাঞ্জলির লাজুক মুখে হাসি দেখে মনামী দেবী বললেন, লজ্জা পেলে চলবে না, বরকে কন্ট্রোল করতে হলে আজকে থেকেই কাজে লেগে যেতে হবে। গীতাঞ্জলি লজ্জায় বলে উঠল, কি যে বলছো মা? আরে এত লজ্জা পাওয়ার কি আছে, তোমার মতো দিন আমিও কাটিয়েছি,
তখন তোমাদের ঠাম্মু আমাকে এই কথাই বলেছিল। গীতাঞ্জলি অবাক হয়ে বলল, কি ঠাম্মু তোমাকে এমন বলেছিল? মনামী দেবী আবার বলে উঠলেন, হ্যাঁ বলেছিল তো। তাহলেই ভেবে দেখ, এই বাড়ির ছেলেদের মাথা থেকে কাজের ভূত নামাতে এইসব করতে হয়। এই কথা শুনে গীতাঞ্জলি হেসে ওঠে। এমন সময় অনিরুদ্ধর মামি এসে বলেন, এই তোমরা এখানে, আর সবাই অপেক্ষা করছে, নতুন বউকে ভাত দিতে হবে। এই শুনে মনামী দেবী ব্যস্ত হয়ে বললেন, এই তো যাচ্ছি যাচ্ছি, চলো। সবাইকে ভাত দেওয়ার পর মনামী দেবী গীতাঞ্জলিকে ডেকে বললেন, 2টো বাজতে চললো, তুমি খেয়ে একটু বিশ্রাম নাও। রাতের বেলা আবার ধকল আছে। তোমার বাবা, ঠাম্মু আর বাকি বড়রা খাচ্ছে এখন। এরা উঠলেই আমরা যারা বাকি আছে খেয়ে নেব। আর বাবু একটু পরে খাবে, আমাকে বলেই গেছে। তাই বলছি, তুমি আর সুকন্যা একসাথে বসে খেয়ে নাও, দেরি করবে না যেন। সুকন্যা, গীতাঞ্জলিকে নিয়ে ওদিকে যা, তোরা খেয়ে নে। সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, চল চল চল, খাবি চল। গীতাঞ্জলি মাথা নেড়ে সুকন্যার সাথে খেতে চলে গেল। খেতে খেতে সুকন্যা বলে উঠল, এই কিরে গীতু, কি হচ্ছে তোর? গীতাঞ্জলি আলতো মাথা নেড়ে বলল, না কিছু না। সুকন্যা বলল, কিছু না বললেই হবে? কিছু খাচ্ছিস না? আরে খেয়ে নে, খেয়ে দাদার ঘরে গিয়ে দেখা করে যা। গীতাঞ্জলি চোখ বড় বড় করে বলে উঠল, আমি যাব? হ্যাঁ তুই যাবি। দাদা রাগ করেছে তোর উপর, তোকেই তো রাগটা ভাঙাতে হবে। ভাত কাপড়ের সময় দেখলাম তো দাদা তোর দিকে তাকালোই না। অন্য সময় আবার ক্যাবলার মতো তাকিয়ে থাকে। তা কি নিয়ে রাগ করেছে বলতো তোর উপর? গীতাঞ্জলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তেমন কিছু না। ও আমাকে আবার বলা যাবে না, বল। ভালো ভালো, তুই আর আমার বন্ধু রইলি না গীতু। গীতাঞ্জলি মাথা নেড়ে বলল, তা নয় রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড় ছাড় ওইসব, খেয়ে নে এখন। এখন? আরে শোন, এখন ওইদিকে কেউ নেই, দাদার সঙ্গে একটু দেখা করে আয়। গীতাঞ্জলি তাড়াতাড়ি খাওয়া সেরে সুকন্যার কথা মতো সুকন্যার সাথে অনিরুদ্ধর স্টাডি রুমের দিকে গেল। সুকন্যা অনিরুদ্ধর স্টাডি রুমের দিকে আঙুল দেখিয়ে বলল, এই নে, এবার তুই যা, আমি এখানেই আছি। গীতাঞ্জলি আর ইতস্তত না করে ঘরের দরজা ঠুকে দেখে অনিরুদ্ধ এক মনে ফাইলের মধ্যে ডুবে আছে। গীতাঞ্জলি ঢোক গিলে ভীত গলায় বলে উঠল, বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। আসবো? অনিরুদ্ধ এতক্ষণ ধরে এই সময়টার জন্যই অপেক্ষা করছিল, কখন গীতাঞ্জলি তার কাছে আসবে, যার জন্য আজ অফিসে না গিয়ে কাজ ঘরে করছিল। মনে মনে আনন্দ হলেও গলাটা যথাসম্ভব গম্ভীর করে অনিরুদ্ধ বলে উঠল, কি চাই? বাবা, আপনাকে। কি? বাবা, না 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 না, মানে খাবেন না? পরে খাবো। বলছি যে আপনি আমার উপর রাগ করেছেন? কিসের জন্য? ওই যে কালকে রাতে আপনি বারবার তাকাতে বলছিলেন। গীতাঞ্জলির মুখের কথা ছিনিয়ে নিয়ে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে না তাকিয়ে বলল, শোনো গীতাঞ্জলি, আমার মনে হয় তোমাকে আমি বলেছি যে আমি খুব ব্যস্ত মানুষ, আমার উপর প্রচুর কাজের চাপ থাকে। আজ যা দেখছো তার থেকেও বহু গুণ বেশি আমি ব্যস্ত থাকি। সেজন্য কে আমাকে দেখলো আর কে আমাকে দেখলো না তাতে আমার কিছু যায় আসে না, আমারও তো সময় নেই। অনিরুদ্ধ যে এতখানি রুক্ষভাবে কথাটা বলবে সেটা গীতাঞ্জলি আশা করেনি। গীতাঞ্জলির চোখটা ঝাপসা হয়ে আসে। গীতাঞ্জলি নিজেকে সংযত করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি তাহলে। এই বলে গীতাঞ্জলি ঘরের বাইরে যাবে, এমন সময় অনিরুদ্ধ বলে উঠল, দাঁড়াও। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। কথায় কথায় এত চোখে জল কি করে আসে তোমার? এই বলে মুচকি হেসে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখে বলল, চোখে চোখে জল কেন? কালকের জন্য রাগ করে থাকবেন না প্লিজ। কে বললো আমি রাগ করে আছি? আপনি সারাদিন বাইরে এলেন না, আমার দিকে একবার তাকালেনও না। ও, তুমি সব লক্ষ্য করেছো দেখছি, এই জন্য কাঁদছিলে নাকি? আচ্ছা বোকামে তো তুমি। আসলে রাগ আমার হয়েছিল, বাট এখন আর নেই।
আর সারাদিন বাইরে না আসার কারণটা তুমি জানোই তো, অফিসিয়াল কিছু কাজ ছিল। এখন কাজ হয়ে গেছে? এই হলো। ঠিক আছে, আপনার খাবারটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। বেশ। গীতাঞ্জলি চলেই যাচ্ছিল, অনিরুদ্ধ আবার ডেকে বলল, শোনো, হ্যাঁ কি বলুন? অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আজকে ঘোমটা মাথায় তোমাকে অন্যরকম লাগছে, মানে খুব খুব সুন্দর লাগছে। গীতাঞ্জলি চোখ নামিয়ে লাজুক মুখে হেসে কিছু না বলে চলে গেল। গীতাঞ্জলির চলে যাওয়া দেখে অনিরুদ্ধ মুচকি হেসে বলল, পাগলি মেয়ে একটা। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। পুরো দেবরায় ম্যানশন আলোক সজ্জায় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। পুরো ম্যানশনটা রজনীগন্ধা ও গোলাপে সুসজ্জিত। চারিদিকে ফুলের সুবাস এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। বাড়ির সবাই সাজগোজে ব্যস্ত। গীতাঞ্জলি প্রায় রেডি। 7টা বাজে। একে একে রিপোর্টার, আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনিন্দবাবু ও মনামী দেবী অতিথি আপ্যায়নে ব্যস্ত। কিছুক্ষণ পরে সুকন্যা গীতাঞ্জলিকে নিয়ে রিসেপশন হলে এলো। একে একে অতিথিদের ভিড় বাড়তে থাকে। সবাই অনিরুদ্ধর খোঁজ করতে থাকে। এদিকে অনিরুদ্ধর কোনো হুঁশ নেই। বেশ কিছুক্ষণ পরে এসে চিন্তিত মনে কোটটাকে গলিয়ে অগ্নিসেনকে ফোন করে বলল, আঙ্কেল, কখন আসছো? আমি রাস্তায় আছি। তাড়াতাড়ি এসো, তোমার সাথে কথা বলে আমি বেরোবো। অগ্নিসেন শশব্যস্ত হয়ে বলল, আসছি। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। ফোনটা রেখে অনিরুদ্ধ নিজের দরকারি সবকটা জিনিস ব্যাগে ভরে রেডি করে গ্যারেজে গিয়ে গাড়ির মধ্যে রেখে রিসেপশন হলে আসে। চেনা পরিচিত সবার সাথে দেখা করে অনিরুদ্ধ গীতাঞ্জলির পাশে এসে দাঁড়ায়। সুকন্যা অনিরুদ্ধকে দেখে চাপা স্বরে বলে, আরে আরে দাদা, কোথায় ছিলি তুই? কোথায় দেরি করে গীতাঞ্জলি আসবে তা নয়, তুই এলি। ওকে সবাই মিলে সাজাচ্ছে, ওর তো তাড়াতাড়ি হবে। আমাকে রেডি করার জন্য কেউ আছে বল? এই দেখ গীতু, দাদা তোকে এখন থেকে হিংসা করছে। গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে, হিংসার কি আছে? উনি তো ঠিক কথাই বললেন, তুইও তো একটু হেল্প করতে পারতিস। সুকন্যা চোখ পাকিয়ে বলল, ও বাবা, তোরা যে এখন একটা টিম, এটাই তো আমি ভুলে গেছিলাম। গীতু, তোর গা থেকে কেমন যেন বৌদি বৌদি গন্ধ বেরোচ্ছে। ও সত্যি তোর বৌদি। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, ভালো লাগছে। এই কথা শুনে গীতাঞ্জলি মিষ্টি করে হেসে অন্যদিকে তাকালো। সুকন্যা বলে উঠল, ঠিক আছে, তোরা কথা বল, আমি এলাম। সুকন্যা চলে যাওয়ার পর অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে তার কাজল কালো চোখ দুটোতে বিভোর হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই নিজেকে সামলে নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, না, আজ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চলবে না অনিরুদ্ধ। আজ তোমাকে অপারেশন সাকসেসফুল করতেই হবে। একে একে অতিথিরা অনিরুদ্ধ এবং গীতাঞ্জলিকে উইশ করে। অনিরুদ্ধ হাসি মুখে সবার সাথে ফটো তোলে। এমন সময় অগ্নিসেনকে দেখে অনিরুদ্ধ ওখান থেকে সরে গিয়ে অগ্নিসেনের হাতটা ধরে বলে, আরে এত দেরি হলো তোমার আসতে? কি করবো বলো অনি, খুব জ্যাম ছিল। যাই হোক, 9:45 বাজে, আমি বেরোচ্ছি। তুমি এদেরকে একটু সামলে নিও প্লিজ। কাউকে জানিয়েছো অনি? বাবাকে বাইরে বেরিয়ে ফোন করে দেবো। বেস্ট অফ লাক অনি। গীতাঞ্জলিকে এক ঝলক দেখে বাড়ির সবার অজান্তে অনিরুদ্ধ চলে যায়। গাড়িতে উঠে নিজের মুখে দাড়ি গোঁফ লাগিয়ে নিজের রূপ বদল করে অনিরুদ্ধ গাড়ি স্টার্ট করে। অনিরুদ্ধ চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর অনিন্দবাবুর ফোনে ফোন করে নিজের অনুপস্থিতি সম্পর্কে জানায় অনিরুদ্ধ। সব শুনে অনিন্দবাবু রেগে বলে উঠলেন, কি পাগলের মতো করছো অনি? ঘর ভর্তি লোকজন, গীতাঞ্জলির বাড়ির লোকজন চলে এসেছে, আর এদিকে রিসেপশন পার্টিতে তুমি নেই। সবাই তোমাকে খুঁজছে। সমাজে আমার একটা সম্মান আছে অনি, এইভাবে তুমি আমার সম্মানহানি করলে সবাইকে কি বলবো এবার আমি? বাবা বাবা, আমি পালিয়ে যাইনি, কাজে বেরিয়েছি। আর যারা যারা জিজ্ঞেস করবে তাদের সবাইকে সত্যিটাই বলবে। শোনো বাবা, আমি তো এতক্ষণ ছিলাম, হঠাৎ করে খবর এলো ক্লায়েন্ট চলে যাচ্ছে, আর এই ডিলটাকে আমাকে ফাইনাল করতেই হবে। তুমি ওই দিকটাকে প্লিজ সামলে নিও না। ফোনটা রেখে অনিন্দবাবু মনামী দেবীকে পুরো ঘটনা খুলে বললেন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। সব শুনে মনামী দেবী বলে ওঠেন, এই সব কিছু হয়েছে তোমার জন্য। আমি কি করলাম? ছেলেকে খুব বড় বিজনেসম্যান বানাতে চেয়েছিলে না? দেখো দেখো, আজ তোমার ছেলে নিজের বিয়ের রিসেপশন ছেড়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে চলে গেল। এখন সবাইকে তুমি সামাল দেবে। আমি চললাম।
বলে মনামী দেবী গটগট করে চলে গেলেন। ঘড়ির কাঁটা গড়াতে গড়াতে রাত 2টোর দুয়ারে পৌঁছতে আর কিছুক্ষণের দেরি। অনিরুদ্ধর কোনো খবর নেই। সবাই ডিনার সেরে নিজের নিজের ঘরে শুয়ে পড়েছে। শুধু জেগে আছে গীতাঞ্জলি। অনিরুদ্ধর চলে যাওয়াটা ওকে খুব বিমর্ষ করে দিয়েছে। গীতাঞ্জলি বুঝতে পেরেছে অনিরুদ্ধর ক্যাফেতে বলা প্রত্যেকটা কথা সত্যি। কাজটাই অনিরুদ্ধর কাছে সব। ভারী ভারী শাড়ি গয়না এগুলো ছেড়ে ফ্রেশ হয়ে গীতাঞ্জলি একটা সাধারণ সুতির শাড়ি পরে বিছানা থেকে ফুলগুলোকে একে একে সরিয়ে দেয়। কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করতে থাকে। বুকটা মোচড় দিয়ে ওঠে, চোখ ঠিকরে জল বেরিয়ে আসে। নিজেকে বড্ড সস্তা মনে হয় তার। গীতাঞ্জলি মনে মনে বলে, এই বিয়েতে ওনার কোনো ইচ্ছে ছিল না। বাড়ির লোকেদের জন্য উনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আমার জন্য ওনার মনে কোনো অনুভূতি নেই। আজ আমাকে ওনার জন্য কতখানি অপমানিত হতে হলো। আমি কি এতটাই খেলো ওনার কাছে? এতখানি উপেক্ষায় কি আমার কপালে ছিল? ফুলশয্যার রাতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে কাজে চলে যায়, তাহলে স্ত্রীর মনে এই ভাবনা আসাই স্বাভাবিক। বুকের মধ্যে এক রাশ হতাশা নিয়ে গীতাঞ্জলি বিছানায় মাথা দিল। রাত প্রায় 2:30 নাগাদ অনিরুদ্ধ ও তার টিম আইবির অফিসে ঢোকে। অফিসে ঢুকেই অনিরুদ্ধ নিচের কেবিনে চলে যায়। টেবিলে রাখা গ্লাস ভর্তি জল দেওয়ালে ছুঁড়ে মারে। অনিরুদ্ধকে ঢুকতে দেখেই অগ্নিসেন ছুটে এসে অনিরুদ্ধকে ধরে বলে, কি করছো অনি? কন্ট্রোল ইয়োরসেলফ। লোকাল থানা থেকে সব জেনেছি। আমি তো তোমাকে বলেইছিলাম যে শিবাজি পাজাকে ধরা অত সিম্পল নয়, অত কাঁচা খিলাড়িও নয়। ওর হাত অনেক দূর পর্যন্ত। এবার অনিরুদ্ধ রাগে টেবিলে হাত মেরে বলল, দোষটা ওর নয় আঙ্কেল, আমাদের দোষ। আমাদের এখান থেকে খবর কোনোভাবে লিক হয়েছে, না হলে আমরা শিকারের এত কাছে ছিলাম আঙ্কেল। অগ্নিসেন অনিরুদ্ধর কাছে এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এত মাথা গরম করলে হয় অনি? লাইফে আপস এন্ড ডাউনস তো আসবেই। আচ্ছা, আমাকে প্রথম থেকে বলবে কি হয়েছে? ওকে, লিন্ডার মতো 7 জন সাপ্লায়ার মেয়ে সাপ্লাই করতো আজ শিবাজিকে। তাদের মধ্যে 4টে ডেরা থেকে আমরা কতগুলো মেয়ে আর কিছু শিশুদের উদ্ধার করে লোকাল থানায় হ্যান্ডওভার করে দিয়েছি। আজ ওরা ওখানেই থাকবে। কাল ওদেরকে ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার কমিটির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হবে। আর শিবাজির গ্যাংয়ের কয়েকজন দুষ্কৃতী যারা ওখানে পাহারায় ছিল, তাদের সবাইকে আচ্ছা করে ধোলাই দিয়ে লকআপে ঢুকিয়ে দিয়ে আমি আর আমার টিম বাকি 3টে ডেরায় পাহারায় ছিল। রাত 12টার সময় একটা বেশ বড় ভ্যান এসে এইসব ডেরাগুলো থেকে এক এক করে সব মেয়েগুলোকে তুলে শিবাজির পোষা গুন্ডাগুলো ধূপগুড়ির দিকে রওনা দিয়েছিল। পেছনে আমাদের গাড়ি ওদের টার্গেট করেছিল, কিন্তু ধূপগুড়ি পৌঁছানোর মুখে মাঝ রাস্তায় ভ্যান দাঁড় করিয়ে মেয়ে আর বাচ্চাদেরকে ভ্যানে রেখে সব কটা চম্পট দেয়। তার মানে ওরা কোনোভাবে খবর পেয়েছে যে আমরা ওদের পিছনে আছি। আর এই খবরটা তখনই ওরা পেল, তাই ওরা অমন করে পালিয়ে যায় আমাদের কিছু বোঝবার আগেই। আমাদের মধ্যে কেউ বিভীষণ আছে আঙ্কেল। এই প্রথম আমার প্ল্যান পুরোপুরি ভেস্তে গেল তার জন্য আঙ্কেল। অগ্নিসেন বলে উঠল, শিবাজি পাজার হাত অনেক উপর পর্যন্ত আছে অনি। বলেছিলাম না, অনেক বড় বড় মাথা আছে গ্যাংয়ের সাথে। যাই হোক, পুরোপুরি আমাদের প্ল্যান ফেল করেনি। শিশু ও মেয়েগুলোকে তো বাঁচানো গিয়েছে। তাতে কি লাভ আঙ্কেল, কি লাভ? শিবাজি আবার এরকম করবে। তাতে কি অনি? আমরাও ছাড়বো না। আমরাও নতুন করে প্ল্যান করব। তোমার হাতে লিন্ডা ব্যাকআপ হিসেবে আছে তো। তুমি তো আগের থেকে সতর্ক ছিলে যে এমনটা হতে পারে, সেই জন্যই তো ছদ্মবেশে ছিলে। তার মানে তোমাকে কেউ চিনতে পারেনি। এখন কয়েকদিন চুপচাপ থাকো, তারপর আবার লিন্ডার সাথে দেখা করবে। তার মানে আঙ্কেল ওদেরকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। অনেক কখনো কখনো পিছিয়ে যাওয়া উচিত। তাহলেই তো পরের বার আমাদের তরফ থেকে আক্রমণটা আরো জোরালো হবে। ওকে ধরার জন্য তোমার জেদটা আরো স্ট্রং হবে। তোমার মতন পরিস্থিতি আমার জীবনে কতবার এসেছে জানো, কিন্তু আমি কখনো হার মানিনি। তুমিও মানবে না। এখন তুমি ঘরে যাও। আজ ওখানকার অবস্থা খুব খারাপ ছিল। অনিন্দ আর বৌদির অবস্থা তো শোচনীয় হয়েছিল। তোমার খোঁজ নেয়নি এমন একজন নিমন্ত্রিত বাদ ছিল না। সবার মুখে এক প্রশ্নের সম্মুখীন হওয়াটা সত্যি ওদের জন্য খুবই লজ্জাজনক। কাল দেখো একটা ঝামেলা হবে বাড়িতে। সত্যি করে তো তোমার কোনো ক্লায়েন্টের সাথে দেখা করার ছিল না অনি। সেসব সাম্য সামলে নেবে, ওকে বলা আছে। জানো অনি, আমার সব থেকে খারাপ লাগছিল গীতাঞ্জলির দিকে তাকিয়ে। মেয়েটার মুখটা একদম একদম শুকিয়ে গিয়েছিল। সত্যি তোমার না থাকাটা ওর জন্য একটা বিশাল বড় অপমানের, বুঝলে? কিন্তু আঙ্কেল আমি ইচ্ছে করে তো কিছু করিনি, পরিস্থিতি এমনই ছিল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান।
চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। জানি তো তখন পরিস্থিতি তোমার হাতে ছিল না, কিন্তু এখন তো আছে। তাই এখন শিবাজিকে ধরতে না পাওয়ার জন্য অনুশোচনা না করে ঘরে যাও, 2 দিন ছুটি নিয়ে মাইন্ড ফ্রেশ করো, তারপর শিবাজিকে ধরার জন্য নতুন উৎসাহে নামবে। যাও 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 অনি, ঘরে যাও। এই 2 দিন যেন আমি তোমায় আইবিতে আর না দেখি, বুঝেছো? না আঙ্কেল, এখন ছুটি নেওয়া যাবে না। শিবাজির যে ছেলেগুলোকে ধরেছি তাদের পেট থেকে কথা বের করে আনতে হবে। এই সব কাজের জন্য তো অন্য কেউ আরো আছে নাকি অনি? তুমি নিশ্চিন্তে ঘরে যাও আর 2 দিন ছুটি কাটাও। এখানকার পরিস্থিতি আমি দেখে নেবো, বললাম তো। অনিরুদ্ধ কিছু একটা বলতে যাবে, অমনি অগ্নিসেন বিরক্ত হয়ে বলে উঠল, ওহ প্লিজ অনি, প্লিজ, তুমি এক্ষুনি এখান থেকে যাবে, ইটস মাই অর্ডার। অনিরুদ্ধ বিরক্ত হয়ে বেজার মুখে আইবির অফিস থেকে বেরোন। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। অনিরুদ্ধ যখন দেবরায় ম্যানশনে পৌঁছলো তখন ঘড়িতে 3টে বাজতে যায়। পুরো বিয়ে বাড়ি ঘুমে মগ্ন। নিজের ঘরে ঢুকতে গিয়ে দেখলো দরজা ভেজানো আছে, ফুলের গন্ধে পুরো ঘর ম ম করছে। বিছানার কাছে গিয়ে অনিরুদ্ধ দেখলো গীতাঞ্জলি গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। পরনে খুব সাধারণ একটা শাড়ি, চোখে চশমা পরেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। অনিরুদ্ধ এগিয়ে গিয়ে ঘুমন্ত গীতাঞ্জলির চোখ থেকে চশমাটা খুলে নিয়ে পাশের টেবিলে রাখে। ঘুমন্ত গীতাঞ্জলিকে ডেকে আর ডিস্টার্ব না করাটাই শ্রেয় মনে করে অনিরুদ্ধ। তারপরে ও নিজের স্টাডি রুমে চলে যায়। ফ্রেশ হয়ে চেয়ারে মাথা রাখলো, কিন্তু গীতাঞ্জলির কথাটা ভেবে মনটা কেমন জানি অশান্ত হয়ে উঠছে অনিরুদ্ধর। অনিরুদ্ধ মনে মনে বলে উঠল, ইস, আমি কি ওকে অপমান করলাম? ওকে কি আমার বলে যাওয়া উচিত ছিল? আহা, আমার প্রতি ওর হয়তো খুব অভিমান হয়েছে, যেটা খুবই স্বাভাবিক। হঠাৎ করে অনিরুদ্ধ নজর টেবিলের উপর রাখা গীতাঞ্জলির জন্য আনা আংটির বাক্সটার দিকে যায়। আংটির বাক্সটা তুলে নিয়ে অনিরুদ্ধ উঠে দাঁড়ায়। আজ তোকে কিছুই দিতে পারলাম না, এটাই বরং দিয়ে আসি। ঘরে ঢুকে অনিরুদ্ধ দেখলো বিছানায় গীতাঞ্জলি নেই। এইমাত্র তো ঘুমোচ্ছিল, কোথায় গেল? ঘরে ঢুকে দরজা ভিজিয়ে সারা ঘর খুঁজতে থাকে অনিরুদ্ধ। এমন সময় ফুঁপিয়ে কান্নার শব্দ পায় ব্যালকনি থেকে। অন্ধকার ব্যালকনির কাছে গিয়ে অনিরুদ্ধ দেখে গীতাঞ্জলি আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। অনিরুদ্ধ গীতাঞ্জলির কাছে গিয়ে হাতে হাত দিয়ে ডেকে উঠল, গীতাঞ্জলি। অনিরুদ্ধর গলার আওয়াজে গীতাঞ্জলির বুকটা কেঁপে উঠল। গীতাঞ্জলি রুদ্ধ স্বরে ভয় ভয় বলে উঠল, কে? অনিরুদ্ধ ব্যালকনির লাইটটা জ্বালাতেই গীতাঞ্জলি অনিরুদ্ধকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে পেছন ঘুরে চোখের জল মুছতে উদ্যত হয়। অনিরুদ্ধ গীতাঞ্জলির কাছে গিয়ে বলল, এত রাতে এখানে কি করছো? তুমি তো ঘুমিয়েছিলে, উঠলে কেন? আমার ঘুমটা ভেঙে গেল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। কাঁদছিলে কেন? বাপি মানির জন্য মন খারাপ করছিল, তাই। অনিরুদ্ধ গীতাঞ্জলিকে সামনে টেনে নিয়ে তার কাঁধে একটা হাত রাখে। আমার উপর রাগ করেছো গীতাঞ্জলি? আই এম সরি। আমার হয়তো তোমাকে বলে যাওয়াটাই উচিত ছিল। গীতাঞ্জলি বলে ওঠে, আমি তো আপনার উপর রাগ করিনি। রাগ করবো কেন? আমি তো জানি আপনার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কাজ। তার জন্য অন্যেরা কি সাফার করছে, দ্যাটস নট ইউর লুক আউট। অ্যান্ড প্লিজ সরি বলবেন না, কারণ আজ আমি যতটা লজ্জিত আর অপমানিত হয়েছি, আপনার এই কোটি কোটি সরি সেটা মুছে দিতে পারবে না। গীতাঞ্জলির কণ্ঠে স্পষ্ট অভিমান ফুটে উঠছে। অনিরুদ্ধ গীতাঞ্জলিকে মানানোর জন্য বলল, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো গীতাঞ্জলি। কেন শুনবো আপনার কথা? আমি কি এতটাই অযোগ্য আপনার জন্য যে আমাকে এতটা অপমানিত করলেন আপনি? কথা বলতে বলতে গীতাঞ্জলির গলা ধরে আসে। তাও গীতাঞ্জলি না থেমে বলল, কেন 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 এতটা অপমানিত করলেন আমায়? বলুন, কেন আমাকে সবার কাছে ছোট করলেন? কেন আপনি? গীতাঞ্জলির মুখের কথা শেষ করবার আগেই অনিরুদ্ধ গীতাঞ্জলির মুখ হাত দিয়ে চেপে গম্ভীর গলায় বলল, আমি আজ নিজেই জানতাম না গীতাঞ্জলি যে এত দেরি হয়ে যাবে।
তার জন্যই তো তোমাকে সরি বলছি। তোমাকে ছোট করার কোনো ইন্টেনশন আমার ছিল না। অনিরুদ্ধর হাত মুখ থেকে সরিয়ে গীতাঞ্জলি বলে ওঠে, থাক থাক, আর কোনো কিছু ক্ল্যারিফাই করতে হবে না, আমাকে ছাড়ুন। এই কথা বলে গীতাঞ্জলি নিজেকে অনিরুদ্ধর হাত থেকে বৃথা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। অনিরুদ্ধ গীতাঞ্জলির হাত দুটো আরো শক্ত করে ধরে বলে, ছাড়বো না। প্লিজ প্লিজ ছাড়ুন, ছাড়ুন, আমার আমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। শোনো, অনিরুদ্ধ কঠিন গলায় বলে উঠল, আমার বউ হয়ে তুমি এ বাড়িতে এসেছো, একটা জিনিস জেনে নাও, অনিরুদ্ধ দেবরায় কখনো কাউকে নিজের কোনো কাজের ক্ল্যারিফিকেশন দেয়নি, দেয় না। আর যদি দেয় তাহলে বুঝতে হবে। বলে অনিরুদ্ধ চুপ করে যায়। গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখলো গীতাঞ্জলি মাথা নিচু করে চোখের জল মুছছে। গীতাঞ্জলির চোখ মুখ ফোলা ফোলা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে খুব কান্নাকাটি করেছে। অনিরুদ্ধর মনটা নরম হয়। গীতাঞ্জলির কাছে গিয়ে বলল, ভোর হতে চললো, একটু শুয়ে নেবে চলো। গীতাঞ্জলিও আর কথা না বাড়িয়ে বিছানায় শুয়ে পড়ে। অনিরুদ্ধ বিছানায় বসে গীতাঞ্জলির দিকে তাকিয়ে থাকে। গীতাঞ্জলি বলে ওঠে, আপনি ঘুমোবেন না? আচ্ছা, সারা রাত নিশাচর প্রাণীর মতো জেগে থাকেন কি করে বলুন তো? হ্যাঁ কি? কি বললে তুমি আমাকে? আরেকবার বলো। আপনি যা আপনাকে তাই বললাম। আর আর আমার দিকে অমন করে তাকাবেন না, আমি ঘুমোতে পারছি না। কেন কেন কেন? আমি তোমার দিকে তাকাতে পারি না বুঝি? এবার একটু বিশ্রাম নিন, এমন করলে কিন্তু শরীর ভেঙে যাবে। নেব তো, বিশ্রাম নেব। তার আগে এইটা এইটা তোমাকে দিয়ে দিই। এই কথা বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির হাতটা ধরে পকেট থেকে আংটিটা বার করে পরিয়ে দিয়ে বলল, দেখো তো কেমন লাগছে। এটা আপনি কিনেছেন? হ্যাঁ, কেন? না না, মানে এটা তো আমি পছন্দ করেছিলাম। আর সেটা আমি দেখেছিলাম, কিন্তু তুমি নাওনি। বারবার পড়ে খুলে রাখছিলে, কিন্তু নিলে না। আসলে আসলে সবাই আমার জন্য এত কিছু কিনেছিল, আমার আর আলাদা করে এটার জন্য কাউকে বলতে ইচ্ছা করেনি। যাই হোক, জানি এটা তোমাকে দেওয়ার এটা ঠিক সময় নয়। আমার ভুলে তোমার দিনটা আজ মাটি হলো। কিন্তু গীতাঞ্জলি, একটা কথা জেনে রেখো, কিছু কথা আছে যেগুলো যেগুলো তুমি জানো না। আজকের মতো আবার হয়তো কখনো তোমাকে কষ্ট পেতে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি সবটা জানবে সেদিনকে তোমার এতটুকু কষ্ট থাকবে না। গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে ঘুরে বিস্মিত সুরে বলল, কি বলছেন এইসব? অনিরুদ্ধ ঘাড় নেড়ে বলল, বললাম তো, এখন বলতে পারবো না, সময় হলে ঠিক বলবো। যাও, এখন শুয়ে পড়ো, আমি একটু শুয়ে নিই। এই বলে অনিরুদ্ধ শুয়ে পড়ল। গীতাঞ্জলি অনিরুদ্ধর এই হেয়ালির কোনো অর্থ না বুঝে ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ল। সকাল হতেই পাখির কুহুতানে গীতাঞ্জলির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতে গিয়ে দেখে অনিরুদ্ধর একটি বলিষ্ঠ হাত তাকে জড়িয়ে রয়েছে। গীতাঞ্জলি লজ্জায় কুঁকড়ে যায়। পাশ ফিরে দেখে অনিরুদ্ধ একদম ওর কাছ ঘেঁষে ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই মানির একটা কথা গীতাঞ্জলির মনে পড়ে। বিয়ের আগে একদিন মানি বলেছিল, মামনি, এখানে যেমন এতটা দেরি করে ওঠো, তেমনটা যেন শ্বশুর বাড়িতে উঠো না, তাড়াতাড়ি উঠে পড়ো। বিয়ের পর ওদের বাড়িতে আত্মীয় স্বজনেরা থাকবে, দেখো তোমাকে নিয়ে কথা বলার কোনো সুযোগ কাউকে দেবে না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার অনুমান আমাদের কমেন্ট করে জানান। আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। চলুন শোনা যাক আজকের গল্পের পরবর্তী অংশ। শিলাদেবীর এই কথাটা মনে পড়তেই গীতাঞ্জলি ওঠার জন্য অনিরুদ্ধর হাতটা সরাতে চেষ্টা করে, কিন্তু অনিরুদ্ধর জিম করা পেশিবহুল হাত সরাতে তো পারলই না। উপরন্তু অনিরুদ্ধ ঘুমের ঘোরে গীতাঞ্জলিকে আরো প্রবলভাবে জড়িয়ে ধরে। এবার গীতাঞ্জলি ভালো মতো বল প্রয়োগ করে অনিরুদ্ধর বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে বিছানা ছেড়ে উঠে পড়ে। তারপর কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। গীতাঞ্জলির বাথরুমে ঢোকার পর অনিরুদ্ধ মুচকি হেসে চোখ মেলে তাকায়। 20 মিনিট পর বাথরুমের দরজা খোলার আওয়াজে অনিরুদ্ধ আবার আগের মতো বিছানায় শুয়ে পড়ে। স্নান সেরে গীতাঞ্জলি বাইরে এলে বিছানার দিকে তাকিয়ে এসে দেখে অনিরুদ্ধ আগের মতোই ঘুমিয়ে আছে। গীতাঞ্জলি গা থেকে শাড়ির আঁচলটাকে নামিয়ে ঠিক করে পাঠ করে নেয়। হালকা গয়নাগুলো পরে নিয়ে চুলটাকে ঝাড়তে থাকে। কপালে চওড়া করে সিঁদুর পরে গীতাঞ্জলি যখন আয়নার দিকে তাকায়,
তখন লজ্জায় চোখটা নামিয়ে নেয়। বিছানার পাশের টেবিল থেকে চশমাটা নিতে গিয়ে গীতাঞ্জলি অনিরুদ্ধর দিকে তাকায়। অনিরুদ্ধর ঘুমন্ত নিষ্পাপ মুখটা দেখে গীতাঞ্জলি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কি মনে হতে বিছানায় বসে গীতাঞ্জলি দেখে অনিরুদ্ধর মুখে খোঁচা খোঁচা দাড়ির মাঝে বিন্দু বিন্দু জল লেগে রয়েছে। গীতাঞ্জলি মনে মনে বলে ওঠে, ঘরে তো এসি চলছে, উনি ঘামলেন কি করে? বন্ধুরা, ফিরে পাওয়ার সুরের আজকের এই তৃতীয় পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনার মনে হয় কি অনিরুদ্ধ শেষ পর্যন্ত গীতাঞ্জলিকে বিশ্বাস করতে পারবে? আপনার মতামত এবং আগামী পর্বে কি হতে পারে বলে আপনি ভাবছেন তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের আরও ভালো গল্প উপহার দিতে উৎসাহ যোগায়। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে পর্ব 4 আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই এই গল্পের আরও একটি টান টান উত্তেজনাকর পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমাদের আপনার প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়ি। ধন্যবাদ।